আসসালামু আলাইকুম বন্ধুরা। এই গল্পটা একটু ছোট, তবে এখানে সবগুলো পর্ব একসাথে করে দেয়া আছে। বাড়ি ছেড়ে ও যাবে কোথায়? আকাশ কোথায় যাবে না যাবে তা আমি জানি না, তবে ও যদি এখানে থাকতে হয় তাহলে ওকে 10,000 টাকা দিতে হবে, এই বাসায় থাকতে হবে। বাবা, তোমাদের কথা শুনে মনে হচ্ছে আমি তোমাদের আপন সন্তান না। কোনো বাবা নিজের আপন সন্তানের সাথে এরকম আচরণ করতে পারে না। কোনো ছেলে তোর মতো নিজের বাবা বড় ভাইয়ের ওপর বসে বসে খায় না। কি শুরু করলে তোমরা? ছেলেটাকে একটু খেতেও তো দিবে। থাক মা, আমার খাওয়া লাগবে না। আমি রুমে গেলাম। চোখের পানি ফেলতে ফেলতে রুমে চলে যাই, কিন্তু এই চোখের পানি দেখে কেউ কোনো কথা বলেনি। সবাই চুপ করে আছে। রাতে আমার সব কিছু আমি গুছিয়ে রাখি। ভোরবেলায় ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ি। সকালবেলা এক মুখ পানি মুখের মধ্যে ঢেলে দিয়ে আমাকে ঘুম থেকে ওঠানো হলো। ঘুম ঘুম চোখে তাকিয়ে দেখি ভাবি এই কাজটা করেছে। রাগে আমার শরীর জ্বলে যাওয়ার মতো অবস্থা, তবুও চুপ করে আছি। আর কেন চুপ করে আছি তা আপনারা একটু পরেই জানতে পারবেন। ভাবি, তোমার কি আজ কাজটা করা ঠিক হয়েছে? কোনটা ঠিক আর কোনটা ঠিক হয়নি তা আমি এখন তোর কাছ থেকে শিখতে যাব না। আপনি এভাবে কেন কথা বলছেন? তোর মতো বেকার বাতাম্মার সাথে আর কিভাবে কথা বলবো আমি? কথাগুলো শুনে আমার মাকে ডাকতে থাকি। মা, মা কোথায় তুমি? আমাকে এভাবে ডাকতে দেখে দৌড়ে আসে। কি হয়েছে আকাশ, এভাবে ডাকছিস কেন? দেখো না আম্মু, ভাবে সকাল সকাল কি শুরু করে দিয়েছে। বৌমা, তুমি ওইগুলো কেন করলে? দেখুন মা, আপনার বড় ছেলে অফিসে যাবে, বাসে কোনো বাজার নেই, ওকে তো খেতে দিতে হবে। সেজন্য আমি এসেছি ওকে ডাকতে, কিন্তু ও ষাঁড়ের মতো ঘুমাচ্ছে। এতবার ডাকলাম তাও উঠলো না, সেজন্য আমি পানি মেরেছি। এখন ওকে বলুন বাজার করে নিয়ে আসতে। এদিকে বাসায় চেঁচামেচি শুনে আমার বাবা আসে রুমে। তখন উনি জিজ্ঞাসা করাতেই সাথে ওনাকে সেম কথাই বলে। সবটা শোনার পর, তাই বলে তুমি এভাবে পানি মারবে? এখন বাজে 6টা, এত তাড়াতাড়ি তো বাজারে কিছুই উঠবে না। কি বলেছে তোমাকে? তাছাড়া বৌমা যা করেছে ঠিক করেছে, সংসারে কোনো কাজ তো করে না, তার ওপরে এভাবে শুয়ে শুয়ে খাচ্ছে, তো সেজন্য ওর কোনো গায়ে লাগছে না। বড় ছেলেটা কত পরিশ্রম করে, আর ও সারাক্ষণ জোয়াবে আর বন্ধুদের সাথে আড্ডা দিক। বাসায় তো ওর কোনো কাজ নেই, সেজন্য বাজারে ওকেই যেতে হবে। আমি তো এটা বলিনি ও বাজারে যাবে না। সবে মাত্র 6টা, এখনো দোকানই খোলেনি। তার উপর সাথেই ওর মুখের মধ্যে ঢেলে দেয়। এখন বিছানা যে ভিজে গেল, এটা পরিষ্কার করবে কে এখন? কে আর করবে? পানি তো ভাবি ঢেলেছে, এজন্য ভাবিকে পরিষ্কার করতে হবে। আমার কি ঠেকা পড়ছে? সংসার আমার জামাই খাটবে, আবার আমিও একরকম চাকরের মতো খাটবো? এটা তো মেনে নিতে পারবো না। বৌমা, ওইসব তুমি কি বলছো? বৌমা তো ঠিকই বলেছে, আবিরের টাকায় বর্তমানে আমাদের এই সংসার চলে। তাছাড়া আমি প্রমোশনে যা পাই তা দিয়ে তো মোটামুটি কিছুটা হয়ে যায়, কিন্তু আবির চাকরি করে বলেই তো আমাদের সংসারে এখনো চলতেছে। বুঝতে পেরেছি তোমাদের কথা। থাক আম্মু, তোমাকে আর কথা বলে অপমানিত হতে হবে না। আমাকে দাও, আমি বাজার নিয়ে আসতেছি। বৌমা, কি কি লাগে ওকে লিখে দাও, সব কিছু ও নিয়ে আসবে সেগুলো। জি বাবা, দিচ্ছি। তার আগে ওকে বলুন এইগুলো ছাদে দিয়ে আসতে। আকাশ, এইগুলো ছাদে দিয়ে আয় তাহলে। যাচ্ছি আমি। বিছানায় থাকা যা কিছু আছে সবটা নিয়ে চলে আসলাম ছাদে। সেখানে সবটা শুকাতে দিয়ে আবারও রুমে চলে আসলাম। তারপর বাজারে লিস্ট নিয়ে বেরিয়ে পড়লাম। বাজারে এসে বাজার করতে থাকি। বাজার থেকে 7টার ভিতরে বাসায় ফিরেও আসি। তখন দেখি সবাই আবার ঘুমিয়ে পড়েছে। এজন্য বাজারগুলো রান্না করে রেখে দিয়ে ড্রয়িং রুমের সোফায় আবারও ঘুমিয়ে পড়ি। এদিকে 9টা বাজে। ঘড়ির অ্যালার্মে সাথীর ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে আসে রান্নাঘরে। এসে রান্না বানাতে থাকে। ততক্ষণে মাও এসে নাস্তা বানানো শুরু করে দেয়। অন্যদিকে আবিরও ঘুম থেকে উঠে গোসল করে রেডি হয়ে নিচে নামে। এসে খাবার টেবিলে বসে পড়ে। সাথী, এই সাথী। এভাবে ডাকছো কেন? আরে আমার নাস্তা তো দিবে, আমাকে তো খেয়ে অফিসে যেতে হবে। 5টা মিনিট অপেক্ষা করো, আমি নাস্তা ততক্ষণে বানিয়ে ফেলবো। ঠিক আছে, তাড়াতাড়ি করো। তা আকাশ সোফায় কেন ঘুমাচ্ছে? সকালে ভোরের বাজার করে এনেছে তো, সেই জন্যই আবার ঘুমাচ্ছে। তোমার আশকারা পেয়ে আজকে ওর এরকম অবস্থা। সারাদিন শুধু ঘুম আর আড্ডা দেওয়া ছাড়া এর বাহিরে তো কোনো কাজ নেই ওর। সংসারে কিছুটা হাল তো ধরতে পারে,
আমি একা একা কাজ করে আর কতকাল এইভাবে হাল ধরবো? খাওয়ার সময়ে এভাবে চেঁচামেচি করতে হবে না, তুই খেয়ে নে তো। ঠিক কথা বললেই সমস্যা। খাবার খেয়ে সেও চলে যায় অফিসে। কিছুক্ষণের মধ্যে সাথী নাস্তা তৈরি করে নেয় 3 জনের জন্য। যদিও সেটা আমার মা জানতো না। আমি ঘুমোচ্ছি বলে আমাকে আর ওঠাইনি ঘুম থেকে। সেজন্য ওনারা খেয়ে যে যার রুমে চলে যায়। এদিকে সকাল 11টায় কারো ফোনে আমার ঘুম ভাঙে। তাকে দেখি ইরা কল করেছে, এজন্য ফোন রিসিভ করি। তুমি এত সকাল সকাল কল করেছো কেন? তোমার কাছে 11টা সকাল মনে হচ্ছে? আরে কি হয়েছে বলবে তো? আজকে যে তোমার 10টার দিকে দেখা করার কথা ছিল সেটা তো ভুলে গিয়েছো। বিশেষ করে আমার মনে ছিল না। তাছাড়া মনে থাকবে কি করে বলো? আমাকে সকালে বাজার করতে হয়েছে, সেই জন্য ওখান থেকে এসে ঘুমিয়েছি আর মনে ছিল না। তুমি 10 মিনিট অপেক্ষা করো, আমি আসতেছি। তোমাকে আর কষ্ট করে আসতে হবে না। তুমি কি চলে এসেছো? তোমার কি মনে হয় আমি এতক্ষণ ধরে অপেক্ষা করব? আচ্ছা বিকেলে দেখা করবো তাহলে। সুযোগ যদি পাই জানাবো তোমাকে। ঠিক আছে। কথা শেষ করে ফ্রেশ হয়ে নাস্তার টেবিলে এসে দেখি নাস্তা নেই। তারপর মার কাছে যাই। মা, ও মা, কি হয়েছে বলবি তো? আমার নাস্তা কোথায়? টেবিলে তো রাখা আছে। টেবিলে তো কোনো কিছুই নেই। কিছু নেই মানে? তোর জন্য কি তাহলে বৌমা নাস্তা বানায়নি? ভাবিকে জিজ্ঞাসা করে দেখো একবার। ঠিক আছে, চল আমার সাথে। এরপর মাকে নিয়ে ভাবির কাছে আসি। বৌমা, বৌমা, জি মা, বলুন। আকাশের জন্য নাস্তা কি রাখেনি? মা, সত্যি আমি ভুলে গিয়েছিলাম। ওকে বলুন বাহির থেকে কিছু খেয়ে নিতে। ইচ্ছে করে কেন বানাবো না বলুন? ও তো আমার দেবরই হয়। এরপর থেকে যেন এমন ভুল না হয়। জি মা, তাই হবে। ভাবির সাথে কথা বলে মা নিচে এসে আমাকে ফ্রিজ থেকে পাউরুটি বের করে দেয়। আমি সেগুলোই খেতে থাকি। খাওয়া শেষ হলেই মা আমি একটু বের হলাম, ফিরতে আমার লেট হবে। ফিরতে লেট হবে মানে? কোথায় যাবি তুই? একটু আড্ডা দিতে যাব। এর বাইরে বন্ধুদের সাথে কথা বলে দেখি কোনো রকম কাজ বা টিউশনি পাই কিনা। এভাবে আর কত বসে বসে খাবো? আমি বসে বসে খাচ্ছি বলে ভাবি আমার সাথে এরকম ব্যবহার করে। ভাইয়া ওই নিয়ে কিছু বলে না। বাবার কথা না হয় বাদই দিলাম। ওদের কথায় কিছু মনে করিস না তুই। তাছাড়া আমি যতদিন আছি ততদিন তোর কোনো কিছুর অভাব আমি রাখবো না। এই নে 100 টাকা, এটা দিয়ে দুপুরবেলার খাবারটা খেয়ে নিস। আমি চেষ্টা করব এমন কিছু করার যেন বাকিরা পরে আমাকে নিয়ে গর্ব করে। আচ্ছা এখন যা তাহলে। এদিকে দুপুর 12টা 30 বাজে। সাথে এখনও ঘুমাচ্ছে। দুপুরের খাবার যে রান্না করতে হবে সেটা সে মনে হয় ভুলে গেছে। এজন্য মা নিচে নেমে রান্না করে সে রান্না করতে থাকে। একটার সাথে নিচে এসে রান্নার কাজে সাহায্য করে। অন্যদিকে আমি ভার্সিটির মাঠে এসে বসে আছি। দুই পাশে 2 বন্ধু বসে আছে। কি রে, মন খারাপ কেন তোর? চুপ করে আসিস কেন? কিছু তো বল। বেকার জীবনটা কতটা যে অভিশাপ সেটা তো জানিস। পরিবারে কি আবারও ঝামেলা হয়েছে? সেটা তো প্রতিদিনই হয়। কি করব সেটাই বুঝে আসতেছে না। একটা কাজ কর, বিদেশ চলে যা। বিদেশে যাব? এত টাকা তো কেউ দিবে না। তাহলে দেশে কিছু একটা কর। কিছু করার জন্য তো টাকা লাগবে। তাছাড়া আব্বুর পেনশনের টাকা আছে 5-6 লাখের মতো। বাবা প্রতি মাসে 10,000 টাকা করে তুলে সংসারে দেয়, আর ভাইয়া দেয় 15,000-এর মতো। আমি তো কিছুই দেই না। বাবাকে যতই বলবো না কেন, বাবা আমাকে 1 টাকাও দিবে না। তাহলে আন্টিকে বল, দেখি উনি কোনো সাহায্য করে কিনা। মায়ের কাছে তো কোনো টাকা নেই যে উনি দেবে। তাহলে এখন কি করবি ভাবছিস? এটাই তো এখন মাথায় আসতেছে না। আমার মনে হয় তুই ইরার বাবার সাথে কথা বল। তোর কি মাথা ঠিক আছে? আমি কি করলাম? ইরার বাবা কি আমার আর ইরার ব্যাপারটা জানে নাকি যে আমি ওনাকে বলবো? তাছাড়া এরকমভাবে যদি যাই ওনার সামনে, উনি লাথি মেরে আমাকে বের করে দেবে। আকাশ কিন্তু ঠিকই বলেছে। তাহলে ওকে টাকা দিব কে বলতো? তাছাড়া আমাদের অবস্থাও তেমন ভালো না। আমরা নিজেরাই তো নিজেদের বাবা ভাই টাকায় খেয়ে থাকি। আকাশকে যে সাহায্য করব সেটা তো কোনোভাবে সম্ভব হচ্ছে না। বন্ধু এখন তাহলে কি করবি? সেটাই তো চিন্তার বিষয়। কি করব না করব কিছুই আমার মাথায় আসছে না। এইভাবে আমরা গল্প করতে থাকি। কিছুক্ষণ পর আমরা যে যার মতো বাসায় চলে যাই। আমি চলে আসি ইরার কাছে। পার্কে এসে কিছুক্ষণ অপেক্ষা করার পর ইরা আসে, তবে মুখে রয়েছে রাগি রাগি ভাব। সামনে এসে আমার কলার চেপে ধরে। এই শয়তান, সকালে কেন আসিসনি? আরে সকালে বাজার করে আমি শুয়ে পড়েছিলাম, এজন্য সময় দেখে খেয়ালই করিনি। তা এখন যে এসেছো দুপুরে খেয়েছো? আমার কাছে তো টাকা নেই। তো আমাকে আগে বললেই তো কিছু টাকা নিয়ে তারপরে আমি বের হতাম। এখন তো আমার কাছে আছেই মাত্র 100 টাকা। এর ভেতরে যাওয়ার ভাড়া, এর বাহিরে বড় চোদ দুজনে মিলে বাদাম খেতে পারবো। ওইটুকুতেই পেট ভরে যাবে। কি বলো এইসব? সামান্য বাদামে পেট ভরে যাবে?
পরিবার প্রতিদিনে তো অপমান করে, যদি সে অপমান আমি সহ্য করতে পারি তাহলে ওটার কাছে এটা তো কিছুই না। আমারও যে অনেক চিন্তা হয় তোমাকে নিয়ে। চিন্তা কেন হবে? আমি বড় হচ্ছি তো, আমার জন্য তো বাবা ছেলে দেখা শুরু করবে। তুমি যদি এখনো কোনো কিছু না করে উঠতে পারো তাহলে তো আমার বাবা তোমার হাতে আমাকে কখনো তুলে দিবে না। কিন্তু তুমি তো জানো আমার পরিবারের অবস্থা, এরকম অবস্থায় আমি তো কোনো কিছু করে উঠতে পারছি না। তুমি লোন নিয়ে বিদেশ চলে যাও। কিন্তু আমি যদি বিদেশ চলে যাই তাহলে তোমার বাবা তোমাকে তো বিয়ে দিয়ে দেবে অন্য কারোর সাথে, তখন আমার আর বিদেশ যাওয়ার মানে তো কিছুই থাকলো না। তুমি কোনো চিন্তা করো না, তুমি বিদেশে একবার চলে গেলে আমি যে কোনোভাবে বাবাকে বলে আমার বিয়েটা আটকাতে পারবো। তাছাড়া আমাকে বাবা বড়জোর আর 1.5 বছর রাখবে, এরপর বিয়ে দিবেই। কেননা 1.5 বছর পরে আমার পড়ালেখা শেষ হয়ে যাবে, তখনই বাবা ছেলে দেখা শুরু করবে, বা এর আগেও দেখা শুরু করতে পারে। আমি কি করব কোনো কিছুই বুঝতে পারছি না, আমার যে সব কিছু এলোমেলো লাগতেছে একদম। যা করার তোমাকে তাড়াতাড়ি করতে হবে। আমি তাহলে বাসায় যাই এখন। ঠিক আছে, যাও তাহলে। দুজন দুই দিকে চলে যাই। অন্যদিকে বাসায় ফিরতেই আগের মতো বাবা ভাই ভাবির বকবকানি তো আছেই। এতক্ষণে নবাবজাদার আসার সময় হলো। তোর কোনো কাণ্ডজ্ঞান কি নেই? আমি কি করলাম? তোকে যে বলেছিলাম তোর ভাবিকে নিয়ে ওর বাবার বাড়িতে দিয়ে আসার জন্য। তো কি হয়েছে, এখন তো যাওয়া যাবে। সারাদিন তো টই টই করে ঘুরে বেড়াতে ঠিক হয়ে পারছি। আবির, আমি তাহলে রেডি হয়ে আসব। তুমি রেডি হয়ে আসো, ততক্ষণে আকাশ তুইও ফ্রেশ হয়ে আয়। ঠিক আছে ভাইয়া। কিছুক্ষণের মধ্যেই ভাবি আর আমি দুজনে রেডি হয়ে নিচে নামি। এরপর ভাবিকে নিয়ে বেরিয়ে পড়ি। রাস্তায় কেউ কারোর সাথে তেমন কোনো কথা বলিনি। কয়েক ঘন্টা পর আমরা ভাবির বাবার বাড়ির সামনে এসে থামি। ভাবি নেমে যাওয়ার পর, তোমাকে আর ভিতরে আসতে হবে না, এই গাড়িতে করে আবার ফিরে যাও। ঠিক আছে ভাবি। ভাড়া আমি দিয়ে দিচ্ছি। ভাড়া দিয়ে ভাবি চলে যায়। এইদিকে আমি পথে আসার সময় একটা লোককে দেখতে পাই রাস্তায় পড়ে আছে, এজন্য ওনাকে এনে গাড়িতে ওঠাই আর চলে এসে হসপিটালে। ওখানে ডক্টর চিকিৎসা করতে থাকে। কিছুক্ষণ পর লোকটার জ্ঞান ফিরে আসে। আমি কোথায়? আঙ্কেল, আপনি এখন হসপিটালে আছেন। তুমি কি আমাকে বাঁচিয়েছো? বাঁচানোর মালিক তো আল্লাহ তাআলা, আমি তো শুধু আপনাকে এখানে নিয়ে এসেছি। তোমার নাম কি? পারভেজ হোসেন আকাশ। তুমি থাকো কোথায়? এরপর আরও কিছুক্ষণ কথা বলতে থাকি। কথা বলার একটা পর্যায়ে, তাহলে তুমি পুরো বেকার, তাই তো? জি আঙ্কেল, এই কারণে পুরো পরিবারের কাছে অনেক অপমানিত হতে হয়। আচ্ছা, তুমি তাহলে আমার এই কার্ডটা রাখো, কখনো যদি তোমার সুযোগ হয় আমার সাথে এসে দেখা করে নিও। ঠিক আছে আঙ্কেল, কিন্তু আপনি একা একা যেতে পারবেন তো? আমি যেতে পারবো, কয়েকটা ঘন্টা রেস্ট নিলেই আমি পুরোপুরি ঠিক হয়ে যাব। আচ্ছা আঙ্কেল, চলি তাহলে আমি। হ্যাঁ, এসো তাহলে। এদিকে হসপিটাল থেকে ফিরতে ফিরতে রাত 11টা বাজে। বাসায় তখন সবাই খাবার খাচ্ছিল। কলিং বেল চাপ দিতেই ভাইয়া এসে দরজা খুলে দেয়। এতক্ষণে তোর আসার সময় হলো? কিছু কাজ ছিল আমার। তোর মতো বেকার ছেলে আবার কিসের কাজ থাকতে পারে বলতো? আমার জুতোগুলো নষ্ট হয়ে গেছে, ভেবেছিলাম তুই আসলে তোকে বাজারে পাঠাবো জুতো পালিশ করে নিয়ে আসার জন্য, কিন্তু তুই এমন একটা সময়ে আসলি। আচ্ছা যাক, গিয়ে সকালে উঠে জুতো পালিশ করে নিয়ে আসবি। আবির, তোর জুতো তুই অফিসে যাওয়ার সময় পালিশ করে নিলেই তো হয়ে যায়। তুমি আর ওকে এত লাই দিও না, বড় ভাইয়ের জুতা পালিশ করে এনে দিলে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না? ও অফিসে তো যাবেই, তখনই পালিশ করে নিলেই কি এমন ক্ষতি হয়? আমি বুঝি না, সংসারের জন্য আমি এত কিছু করি অথচ আমার কোনো দামই নেই। আবি, তুই কোনো চিন্তা করিস না, সকালে আকাশ তোর জুতা পালিশ করে নিয়ে আসবি। তুই এখন খেয়ে ঘুমাতে যা। ভাইয়ার কোনো কথা না বলে খাবার খেয়ে রুমে চলে আসে। আমার বাবাও চলে যায়। শুধু আমার মা আর আমি বসে আছি। মা, সত্যি করে বলো তো, আমি কি তোমাদের সন্তান? এসব কি ধরনের কথাবার্তা আকাশ? তাহলে তুমি ছাড়া এই বাসার কেউ আমার সাথে কেন সুন্দর ব্যবহার করে না? কি করবি বল, তুই যে এখনো বেকার, সেই জন্যই ওরা কেউ তোর কোনো কথাই শুনবে না। আমার কাছে তেমন কোনো টাকা নেই যে তোকে দিয়ে কোনো ব্যবসায় লাগিয়ে দেব। থাক মা, আমার ভাগ্যে যা আছে তা দিয়ে আমার হয়ে যাবে। সকালবেলায় আমার বাবা রুমে এসে আমাকে ঘুম থেকে ওঠায়। বাবা, এত সকাল সকাল আমাকে ঘুম থেকে ওঠানোর মানে কি? বাজারে এসে আবিরের জুতা যে তোকে পালিশ করিয়ে আনার জন্য বলেছিলাম, সেটা কেন করলি না? মা তো ভাইয়াকে বলেছে অফিসে যাওয়ার সময় করে নেওয়ার জন্য। তোকে আমি যা বলেছি তাই কর, এক্ষুনি বাজারে যা আর জুতা ঠিক করে আন।
নয়তো তোরা খাওয়া বন্ধ আজকের জন্য। এইদিকে কথাগুলো আমার তেমন একটা গায়ে লাগে না, কেননা গত 2 বছর ধরে এই কথাগুলো শুনে আসতেছি। পড়াশোনা শেষ করে চাকরির জন্য যেখানে ইন্টারভিউ দিচ্ছি সেখানে ঘুষের জন্য চাকরি হচ্ছে না, পরিবার তো টাকা দেবে না, সেজন্য চাকরিও হচ্ছে না। চাকরি হচ্ছে না বলে এবার প্রতিনিয়ত কথা শুনেই যাচ্ছি। এই জন্য জুতো নিয়ে বেরিয়ে পড়ি বাজারে। জুতো ঠিক করে আবারও চলে আসি, তখন দেখি ভাইয়া নাস্তা করতেছে। এতক্ষণ লাগে তোর আসতে? সে কখন পাঠালাম তোকে, আর একটু হলে তো ওর অফিসে মিস হয়ে যেত। কি করব, মুচি তো আসেনি, সেজন্য অপেক্ষা করতে হয়েছে। আকাশ, হাত ধুয়ে আয়, আমি তোকে খেতে দিচ্ছি। ব্যাগ রেখে হাত মুখ ধুয়ে আসি। ততক্ষণে ভাইয়া নাস্তা শেষ করে জুতো পরে বেরিয়ে পড়ে। এরপর আমি নাস্তা করে নিই। এভাবেই দেখতে দেখতে কেটে যায় কিছুদিন পর। আকাশ, তোর ভাবিকে নিয়ে আসবি ওর বাবার বাড়ি থেকে। কখন যেতে হবে? এই তো বিকালে গেলেই হবে। ঠিক আছে, যাব। এইদিকে আমার ভাইয়ের থেকে টাকা নিয়ে ভাড়ার জন্য, দুপুরে যেইটার সাথে দেখা করার জন্য। তুমি কিছু ভেবেছো? ভাবতেছি দেশেই কিছু একটা করব, নয়তো আমি দেশের বাইরেই চলে যাব। তুমি কোনো চিন্তা করো না, তুমি শুধু একটা চাকরি জোগাড় করতে পারলেই হয়ে যাবে। তারপর আমি বাবাকে আমাদের বিয়ের কথা বলবো। ঠিক আছে, আমাকে এখন উঠতে হবে। এত তাড়াতাড়ি তুমি চলে যাবে? যেতে হবে, কেননা ভাবিকে আনতে হবে। তোমার ভাবি তো তোমাকে একটুও দেখতে পারে না। কিন্তু কি করব, ওনাকে নেওয়ার জন্য না এলে রাতে তো অনেক কথা শুনিয়ে দেবে আমাকে। ঠিক আছে, যেও তাহলে। আর শোনো, আমার পরীক্ষা কয়েকটা মাস পরেই। তাহলে পড়াশোনায় মনোযোগ দাও। দিব কিভাবে বলো? তোমার কোনো গতি না হওয়া পর্যন্ত আমার যে কোনো দিকেই কোনো শান্তি হবে না। চিন্তা করো না, আল্লাহ চাইলে দেখবে খুব তাড়াতাড়ি কিছু একটা হবে আমার। পড়াশোনা তো করতে হবে, সেজন্য বেশি বাইরে বের হতে পারবো না। যদি বেশি প্রয়োজন হয় তাহলে আমাকেই কল দিয়ে দেখা করার জন্য বলিও। আচ্ছা, জানাবো। তাহলে আমি এখন চলি। কিছুক্ষণ পর আমরা যে যার মতো করে চলে যাই। কিছুক্ষণ পর আমি ভাবির বাসায় যাই, কিন্তু ওখানে আমাকে কোনো কিছু খেতে দেওয়া হয়নি, কেননা ভাবি আমাকে গেটের সামনে দাঁড় করিয়ে রেখেছে। সেজন্য কোনো কিছু খাওয়ার হলোই না। কিছুটা সময়ের পরে ভাবি নিচে নেমে এলো। কিরে, গাড়ি কই? আপনি কখন নিচে নামবেন তা তো জানি না আমি, সেজন্য গাড়ি থামিয়ে রাখলে তো ওনাকে আবার অতিরিক্ত টাকা দিতে হবে। এখন দাঁড়িয়ে না থেকে তাড়াতাড়ি করে গাড়ি ডেকে আন। ঠিক আছে, যাচ্ছি। রাস্তা থেকে বের হয়ে একটা গাড়ি ডেকে আনি। এরপর ওই গাড়িতে চলে যাই বাড়িতে। ভাবি হেঁটে হেঁটে বাসা ভিতরে চলে যায়, কিন্তু লাগেজটা আমাকে এসে ভেতরে নিয়ে যেতে হবে, সেটা আমি জানি। তাই কিছু না বলে লাগেজ নিয়ে চলে আসে বাড়ির ভেতর। রাতের বেলায় পরিবারের সবাই একসাথে খেতে বসে। তখন আপনাকে একটা কথা বলার ছিল। কি কথা? আপনি আকাশকে রোজগার করতে বলুন, নয়তো ওকে এই বাসা থেকে বের হয়ে যেতে বলুন। বৌমা, এইসব কি বলছো? আকাশ এই বাড়ির ছেলে, ওকে তুমি এভাবে বের হয়ে যেতে বলতে পারো না। আবির, তুই চুপ করে আছিস কেন? মা, সাথী তো ঠিকই বলেছে। ওগো, তুমি চুপ করে আছো কেন? আমরা তিনজনই এই সিদ্ধান্ত নিয়েছি, আকাশ যদি এই বাসায় থাকতে হয় ওকে প্রতি মাসে 10,000 টাকা করে দিতে হবে। যদি তা নাই পারে তাহলে ওকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। বাড়ি ছেড়ে ও যাবে কোথায়? আকাশ কোথায় যাবে না যাবে তা আমি জানি না, তবে ও যদি এখানে থাকতে হয় তাহলে ওকে 10,000 টাকা দিতে হবে, এই বাসায় থাকতে হবে। বাবা, তোমাদের কথা শুনে মনে হচ্ছে আমি তোমাদের আপন সন্তান না। কোনো মানে হচ্ছে না। কোনো বাবা নিজের আপন সন্তানের সাথে এরকম আচরণ করতে পারে না। কোনো ছেলে তোর মতো নিজের বাবা বড় ভাইয়ের উপর বসে বসে খায় না। কি শুরু করলে তোমরা? ছেলেটাকে একটু খেতেও তো দিবে। থাক মা, আমার খাওয়া লাগবে না, আমি রুমে গেলাম। চোখের পানি ফেলতে ফেলতে রুমে চলে যাই, কিন্তু ওই চোখের পানি দেখে কেউ কোনো কথা বলেনি, সবাই চুপ করে আছে। রাতে আমার মা আমার জন্য খাবার নিয়ে আসে, কিন্তু আমি সেই খাবার খাইনি, সেজন্য উনি চলে আসে। রাতে আমার সব কিছু আমি গুছিয়ে রাখি। ভোরবেলায় ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ি বাবুর বাসার দিকে। বাবু নিচে এসে আমাকে ওঠায় বাসায়। এরপর আমরা রুমে যাই। কি রে, তুই ব্যাগ নিয়ে? এরপর আমি সবটা বলতে থাকি বাবুকে। বাবু সবটা শুনে বলে, তুই তো জানিস তোকে আমি 2-3 দিনের বেশি রাখতে পারবো না এখানে। আমি একটা ব্যবস্থা করে নেবের ভেতরেই। সকাল আমি লোকটা দেওয়া কার্ডটা হাতে নেই, এই ঠিকানে গিয়ে ওনার সাথে দেখা করি। শেষমেশ তুমি এসেছো তাহলে? জি, আসতে হলো। কিন্তু আপনার এটা কিসের অফিস? আমি এখান থেকে বিভিন্ন দেশে লোক পাঠাই, তা তুমি হঠাৎ কি মনে করে? ওনাকে সবটা তারপর বলতে থাকি। সবটা শোনার পর
শোনো, আমি তোমাকে টাকা দিয়ে সাহায্য করতে পারি নাই, কিন্তু তোমাকে একটা অফার দিতে পারি। কী রকম অফার? আমি তোমাকে 3 বছরের জন্য লন্ডনে পাঠাতে পারি, তবে তুমি আমার যে উপকার করেছো তার বিনিময়ে আমি তোমার থেকে কোনো টাকা নিব না, একদম ফ্রিতে তো সব কিছু করে দিব। কিন্তু এই 3 বছরে আমি ওখানে কি করব? এই 3 বছরে তুমি মিনিমাম 60 লক্ষ টাকা রোজগার করতে পারবে, একটা ফ্যাক্টরিতে কাজ করবে, দৈনিক 15 ঘন্টা করে ডিউটি। এখন তোমার কাছে সবটা, যদি রাজি থাকো আমি তোমাকে 10 দিনের ভিতরে পাঠিয়ে দেব। কিন্তু কোনো ভয় বা বুঝতেই তো পারছেন। তুমি আমার জীবন বাঁচিয়েছো, তার বিনিময়ে তোমার জন্য এই সামান্য কাজটা আমি করব না তো কি করে হয়? আচ্ছা, আমি পাসপোর্ট কালকে নিয়ে আসবো। আচ্ছা, তোমাকে কিন্তু 1 টাকা খরচ করতে হবে না। ধন্যবাদ স্যার। ওখান থেকে এসেই বাবু আর শাকিলকে সবটা বলি, ওরাও শুনে খুশি হয়। পরের দিন পাসপোর্ট নিয়ে যাই। তুমি তাহলে তোমার ব্যাগপত্র গুছিয়ে নাও, আমি 7 দিনের ভিতর চেষ্টা করব তোমার টিকিট করার জন্য। আচ্ছা চলি তাহলে। এখান থেকে ফিরেই ইরাকে কল দিয়ে দেখা করার জন্য বলি। আচমকা দেখা করতে বলাতে ইরা চলে আসে। কি হয়েছে বলো? আমি 10 দিনের ভেতরে দেশের বাইরে চলে যাচ্ছি। দেশের বাইরে যাচ্ছ মানে? তোমার পরিবার কি টাকা দিচ্ছে যাওয়ার জন্য? ওনারা তো আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। কিভাবে কি হলো? আমি তো কিছুই বুঝতে পারছি না। তারপর আমি ওই রাতে ঘটে যাওয়া ঘটনাগুলো বলতে থাকি। ওই লোকটার ব্যাপারে সবটা বলি। সবটা শুনেই লোকটা তোমাকে ভাসাবে না তো? আমি লোকটাকে বাঁচিয়েছি। যদি এর বিনিময়ে লোকটা আমার ক্ষতি করার চেষ্টা করে তাহলে তো আমার কিছু করার নেই। তাছাড়া আমি চলে আসলাম লন্ডনে। এরপর তোমার সাথে তো যোগাযোগ হবেই। যখন তোমার পরিবার তোমার বিয়ের কথা উঠাবে তখন তুমি আমার কথা বলো ওনাদের। তারপর দরকার হলে আমি নিজে ওনাদের সাথে কথা বলবো। আচ্ছা, তাই করব। তুমি আমার জন্য অপেক্ষা করতে পারবে তো? আবার অন্য কারো হয়ে যাবে না তো? অন্য কারো কাছে যাওয়ার ইচ্ছে থাকলে তোমার কাছে এতগুলো বছর পড়ে থাকতাম না। আচ্ছা, আমি তাহলে চলি এখন। ঠিক আছে, যাও, সাবধানে। 7 দিন পর আমার টিকিট হয়ে যায়। এয়ারপোর্টে ওই লোকটা আমাকে নিয়ে এসেছে। সাথে বাবু আর সাইকেল ছিল। তবে এরা আসেনি, কেননা আমি আগে এরার সাথে দেখা করে নিয়েছি। কেননা এরা এখানে আসলে অনেক কান্না করবে, সেজন্য এখানে আর আসতে বলিনি এরাকে। অনেকটা সময়ের পর বিদায় নিয়ে চলে যাই। একদিন পর চলে আসি লন্ডনে। এখানে এসে ইরাকে কল দিয়ে জানাই, সাথে বাবু, শাকিল আর ওই লোকটাকেও কল দিয়ে জানাই। উনি সবটা শুনে বলে, তোমাকে আমি যে খামটা দিয়েছি ওখানে ঠিকানা লেখা আছে, সাথে একটা চিঠি। তুমি ওখানে এসে মালিকের কাছে সবটা দিয়ে দিও, বাকিটা উনি দেখে নেবে। জি তাই করব। পরদিন ওই ঠিকানায় চলে যাই। তারপর লোকটা যেমন যেমন বলেছে তেমনটাই করি। ওই মালিক সবটা পড়ে আমার বেতন ঠিক করে, যা বাংলাদেশের টাকার হিসাব করলে 2,20,000 টাকা হয়। ওই দিন সবটা করে চলে আসি ওখান থেকে। 2 দিন পর কোম্পানিতে জয়েন করে কাজ করতে থাকি। ডিউটি শেষ করে রাতে ইরার সাথে কথা বলি। এভাবে যেতে যেতে 1 মাস পার হয়ে যায়। ইরা আর আমার প্রেম ভালোই চলতে থাকে। অন্যদিকে আচ্ছা, আকাশের কোনো খোঁজ নিয়েছো তোমরা? ওর খোঁজ নেওয়ার কোনো দরকার নেই। তুমি বাবা হে এরকমটা বলতে পারলে? পেরেছি। ওর মতো আকাইম্মা ছেলে থাকার চেয়ে না থাকাই ভালো। আল্লাহ জানে আমার ছেলেটা কি করছে, কোথায় আছে। এত দরদ হলে কল দিয়ে কথা বলো। ফোন তো বন্ধ পাচ্ছি। দেখুন, হয়তো লজ্জায় ফোন বন্ধ করে রেখেছে। তুমি চুপ করো, তোমার জন্যই আজকে আমার ছেলের এরকম অবস্থা হয়েছে। দেখুন মা, দোষ আমাকে দিবেন না, আমি তেমন কিছুই করিনি। তাহলে কে করেছে? দিনের পর দিন ছেলেটার ওপর কত অত্যাচার আর কথা শোনাতে, সেই সব কথা তো নাই বললাম। দেখুন, এই সংসারে আপনার ছেলে আর বাবা টাকা দিয়ে সংসারটা চালাই। তাছাড়া আমার স্বামীর টাকায় একটা লোক বসে বসে খাবে, কোনো কাজকাম করবে না, সেটাকে আমি মেনে নিব? বৌমা তো ঠিকই বলেছি। আকাশকে পড়ালেখা শিখিয়েছি, তারপরও যদি চাকরির ব্যবস্থা না করতে পারে তাহলে আর কি করব আমরা? চাকরি তো অনেক জায়গায় পেয়েছিল, কিন্তু ঘুষ ছাড়া চাকরি দিবে না। তাহলে এখন তুমি ভেবে দেখো দোষটা কার? নিজের জমানো টাকা এভাবে আমি খরচ করতে পারবো না। মা, তুমি এমন করছো কেন বলো তো? আকাশে যেখানে যাওয়া যাক, যদি কখনো ফিরে আসে তাহলে সেটা তখন ভেবে দেখা যাবে। আমিও সেটাই বলি। এভাবে দেখতে দেখতে 1টা বছর কেটে যায়। ইরার বাবা মেয়েরাকে ডেকে একদিন বলে, ইরা, তোর সাথে আমাদের কিছু কথা আছে। কি কথা বাবা? তোর ফাইনাল পরীক্ষা কবে? এই তো আব্বু, আর 3 মাস বাকি আছে। এটা বলার জন্যই কি আমাকে ডেকেছো? আচ্ছা শোন, তোকে আরেকটা কথা বলার ছিল।
কি কথা, তাড়াতাড়ি বলো, আমাকে ভার্সিটিতে যেতে হবে। শোন, আমরা তোর জন্য ছেলে দেখা শুরু করব কি? আমার তো পরীক্ষা এখনো শেষ হয়নি, তাছাড়া তোমাদের সাথে আমার আগেই কথা হয়েছে। আমার পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত আমাকে বিয়ের কোনো কথা কিন্তু বলতে পারবে না। বললেই তো বিয়ে হয়ে যায় না। এখন থেকে দেখা শুরু করলে মোটামুটি 2 মাস তো লেগেই যাবে ভালো ছেলে খুঁজে পেতে। আচ্ছা, তোকে একটা কথা জিজ্ঞেস করব। সে তখন থেকে তো জিজ্ঞেস করেই যাচ্ছ। এটা কিন্তু সিরিয়াস প্রশ্ন। ঠিক আছে, বলো। আচ্ছা, তোর কি পছন্দের কেউ আছে? দেখ, একটা মানুষের পছন্দ থাকতেই পারে। দেখা যাবে তোকে জিজ্ঞাসা না করে তোর জন্য ছেলে দেখলাম, তখন তোরও ভালো লাগলো না, সেজন্য আগে জিজ্ঞাসা করে নিলাম। যদি তোর পছন্দ থাকে তাহলে আমরা ওর পরিবারের সাথে কথা বলবো। যদি পছন্দের কেউ না থাকে তাহলে আমরা অন্যদিকে ছেলে দেখা শুরু করব। এখন ডিসিশন তোর কাছে। আম্মু, আমি একটা ছেলেকে ভালোবাসি, ও আমাকে ভালোবাসে। তা ছেলেটার নাম কি? থাকে কোথায়? পরিচয় তো বল। এরা এবার পরিবারকে সবটা বলতে থাকে। সবটা জানার পর ছেলের পরিবার রাজি হবে তো? ও তো ওর পরিবারের সাথে কথাই বলে না, শুধু আমাকে বলেছে দেশে এসে ওর মাকে ওই বাসা থেকে নিয়ে আসবে। তাছাড়া আকাশ বলেছে এই দিকটায় একটা ফ্ল্যাট দেখার জন্য ও কিনবে। ফ্ল্যাট দেখতে হবে না, তুই আকাশকে বলিস ও ওর মাকে নিয়ে চাইলে আমাদের বাসায় থাকতে পারবে। তাছাড়া আমরা দুজন, আর তুই ছাড়া তো কেউ নেই। ঠিক আছে, আমি রাতে ওর সাথে কথা বলে নেব। তাও আসতে আর কত বছর লাগবে? এই তো 1.5 বছর। তাহলে আর তোর জন্য ছেলে দেখলাম না। কথাটা শুনেই এরা ওর বাবা মাকে জড়িয়ে ধরে। রাতে আমি ইরাকে কল দিই, তবে এরা আজকে শাড়ি পরেছে, সেজন্য আমি কিছুটা অবাক। কি ব্যাপার, আজকে শাড়ি কেন? দেখো তো আমাকে বউ বউ লাগছে কিনা। অনেক কিউট লাগতেছে তোমাকে। তা এবারে শাড়ি পরার রহস্য তো বলো। লজ্জা করছে আমার। বাহ, এইটুকুতে এত লজ্জা? এরপর যা বলবো তাতে তো আরও লজ্জা পাবে। আচ্ছা শোনো, বাবা মা হঠাৎ করে বলেছে আমার জন্য ছেলে দেখবে। পরে আমার পছন্দের কেউ আছে কিনা জানতে চেয়েছিল, আমি তোমার কথা বলেছি। বাবা মা রাজি হয়েছে, সেই জন্য এখন আর আমার কোনো ভয় নেই। তাছাড়া বাবা মা এটাও বলেছে তোমাকে আলাদা করে ফ্ল্যাট দেখতে হবে না, তুমি দেশে এসে সরাসরি তোমার মাকে নিয়ে আমাদের বাসায় আসবে। তোমার মা আমার সাথে আমাদের বাসায় থাকবে। কি বলো, এত কিছু করে শেষমেশ ঘর জামাই থাকবো? থাকতে হবে, সেজন্য আর কোনো কথা না। তোমার মায়ের নাম্বারটা দাও আমাকে, আমি ওনার সাথে কথা বলে নিব। ঠিক আছে, পাঠিয়ে দেবো নাম্বার। কিছুক্ষণের ভেতরে নাম্বার পাঠিয়ে দেয়। 2 দিন পরে এরা ওই নাম্বারে কল দেয়। হ্যালো, কি বলছেন? আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। তো তুমি কেমন আছো? তোমাকে তো ঠিক চিনলাম না। জি আন্টি, আমাকে চিনবেন না, তবে আমি আপনার সাথে দেখা করতে চাই। কিন্তু আমি তোমাকে ঠিকভাবে চিনি না, তোমার সাথে দেখা করাটা কি ঠিক হবে? যদি দেখা করেন তাহলে আমি আকাশের খোঁজ আপনাকে দিব। তুমি জানো আমার আকাশ কোথায় আছে? জানি, আমি চাইলেই ওর সাথে আপনার কথা বলিয়ে দিতে পারি। আমাকে কোথায় আসতে হবে বলো, আমি চলে আসব। তাহলে একটা ঠিকানা নোট করেন। উনি ঠিকানা নোট করে, পরে ইরানাকে বলতে থাকে কখন আসতে হবে। 2 দিন পরে আমার মা আসে একটা ঠিকানায়। এদিকে এরা আগে বসে আছে ওই জায়গায়। আন্টি, আপনি কি আকাশের আম্মু? হ্যাঁ, কিন্তু তুমি জানো কি করে? আন্টি, আমি ইরা, আপনার সাথে আমার ফোনে কথা হতো। আমার আকাশ কোথায়, আর তুমি আকাশকে চেনো কি করে? আন্টি, আমি আর আকাশ 4 বছর ধরে রিলেশনে আছি। আকাশ তো আমাকে এই ব্যাপারে কোনো কিছুই বলেনি। আসলে আন্টি, পরিবারে আপনি ছাড়া অন্য কেউ আকাশকে গুরুত্ব দিত না, সেই জন্য আকাশ আমার কথা আপনাদের বলেনি। কিন্তু আমাকে তো বলতে পারতো। আন্টি, আকাশ আপনার কথা সব সময় বলে আমাকে, কিন্তু কি করব বলেন? আপনি আমাদের কথা জানার পরেও আপনার পরিবারের বাকি সদস্য, ওনারা তো জানার পরে আরও ঝামেলা করবে, সেই জন্য আমি ওকে চুপ করে থাকতে বলেছি। তুমি দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর, আমার কোনো আপত্তি নেই, কিন্তু ওর বাবা ভাই ভাবি ওরা তো। এখন আর ওদের ভয় পাবার কোনো কারণ নেই। কেন, কি হয়েছে? আকাশ কোথায়? আকাশ দেশের বাইরে আছে 2 বছর ধরে। কি, ও দেশের বাইরে আর আমাকে একবারও বলেও নি? আসলে ও ইচ্ছে করেই যোগাযোগ করতে চায়নি, যোগাযোগ করলে হয়তো বাকিরাও কিছু জেনে যাবে। ভেবেছিল বিদেশ থেকে এসে সবাইকে আপনাকে সারপ্রাইজ দিবে, মানে আপনাকে নিয়ে আমাদের বাসায় চলে আসবে। তোমাদের বাসায় কেন?
আসলে আকাশ ওই বাড়িতে আর ফিরে যাবে না, শুধু আপনাকে নেওয়ার জন্য ওই বাসায় যাবে, তারপর আপনাকে নিয়ে আমাদের বাসায় আসবে। নিজের পরিবারের ছেড়ে আমি আসবো কি করে? আপনার ছেলের সাথে আমার বিয়ে হলে তখন আমিও তো আপনার পরিবারের একজন হব, তখন তো থাকতেই পারেন। আচ্ছা, আকাশের সাথে আমার কথা বলিয়ে দাও। এখানে না, আমার সাথে আমার বাসায় চলুন, ওখানেই কল দিয়ে কথা বলিয়ে দিব। এখানে কথা বললে সমস্যা কি? আসলে আকাশ আপনার জন্য কিছু দিয়েছে, ও চাচ্ছে ওটা পরেই আপনি ওর সামনে আসেন। তাছাড়া এখন কল দিলে আপনি ওকে দেখতে পেয়ে কান্না করে দিবেন, সেই জন্য বলছি বাসায় আসার জন্য। তাছাড়া পার্কে কান্না করলে অনেকে অনেক কিছু ভেবে নেবে। ঠিক আছে, চলো তাহলে। এরপর এরা গাড়িতে বসায়, তারপর নিজে ড্রাইভ করে ওনাকে নিয়ে চলে আসে ওদের বাসায়। এরাদের বাসা মোটামুটি বড়ই আছে। আমার মা বাসা দেখে অবাক হয়, কেননা আমার অবস্থা দেখে এরা আমাকে ভালোবেসেছে এটা ভেবেই। ভেতরে আসতেই তেমন কেউ ছিল না, কেননা এরার বাবা মা দুজনে বাইরে ছিল। চলুন আন্টি আমার রুমে। তোমার বাবা মা ওনারা তো দেখছি না। বাবা মা বাইরে গেছে, 2টার দিকে চলে আসবে, আমার রুমে আসুন। আমার মা রুমে এসে দেখে আমার আর এরার একসাথে ছবি টানানো আছে দেয়ালে। ওটা দেখে ওনার চোখে পানি চলে আসে। আন্টি এইগুলো পরে নিন। কি আছে এখানে? এখানে একটা নেকলেস, 2টা কানের দুল আছে, যা আকাশ আমাকে বলেছে আপনার জন্য যেন কিনে রাখি। আমি পছন্দ করে কিনে এনেছি, এখন এইগুলো পরিয়ে দিচ্ছি। তারপর আমি আকাশকে কল দিলে আপনারা দুজনে কথা বলতে থাকবেন। ও এত টাকা পেল কি করে? বাকি কাহিনী আকাশের থেকে জেনে নেবেন, আমি ততক্ষণে আপনার জন্য কিছু বানিয়ে নিয়ে আসি। এরপর গহনাগুলো পরিয়ে দেয়। তারপর এরা আমাকে কল দেয়। আমাকে দেখে আমার মা কান্না করতে থাকে। এখন আমার মায়ের চোখে কান্না দেখে আমিও কাঁদতে থাকি। এদিকে এখানে এরা থাকা ঠিক হবে না, সেজন্য নিচে এসে কিছু একটা বানাতে থাকে। এদিকে 1 ঘন্টা ধরে আমি মায়ের সাথে কথা বলতে থাকি। 1 ঘন্টায় আমি কিভাবে লন্ডনে এলাম, কিভাবে এরার সাথে সম্পর্ক, এই সব কিছু মায়ের সাথে শেয়ার করতে থাকি। কোন পরে এরা নাস্তা বানিয়ে রুমে এসে দেখে কান্না করে আমাদের দুজনের অবস্থায় খারাপ। আরে আন্টি, এত কান্না করলে কি চলবে বলুন? আকাশ, তুমি এত কান্না করলে আন্টি তো এমনিতেই কান্না করবে। তা এখন বলো গহনাগুলো কেমন? সত্যি অনেক সুন্দর লাগছে মাকে। আম্মু তুমি যাওয়ার সময় গহনাগুলো নিয়ে যেও। এগুলো আমি নিয়ে এলে তোর বাবা ভাই ভাবি ওরা দেখলে তো অনেক কথা বলবে। বলবে আমি এই বয়সে এত টাকা খরচ করি কেন, এইগুলো কিনেছি। তাছাড়া তোর ভাবি দেখলে তো এগুলো নিয়েই যাবে। তাহলে এখন এগুলো কি করব? আমি বরং ইরার কাছে এইগুলো রেখে যাই। আমার কাছে রেখে দিলাম, কিন্তু সপ্তাহে 2-3 বার করে কিন্তু আমার বাসায় আপনাকে আসতে হবে। কিন্তু এতে তোমার বাবা মা? আপনার ছেলে শ্বশুর বাড়িতে আসবেন, সেখানে কে কি বলবে? তাছাড়া বাবা মা একটু পরেই আসবে, তখন ওনাদের সাথে কথা বললে সবটা বুঝতে পারবেন আমার বাবা মা আসলে কেমন। এদিকে আমি কল রেখে কাজে যাই, অন্যদিকে এরা আর আমার মা নাস্তা করতে থাকে। 2টার পর এরার বাবা মা আসে। এরার সাথে ওনাকে দেখে জিজ্ঞাসা করে, এরা উনি কে? ওর আগে তো চিনলাম না। আম্মু, উনি আমার হবু শাশুড়ি, আর শাশুড়ি আম্মা ওনারা আমার বাবা মা। এরপর বাকি টোনারা নিজেদের মধ্যেই পরিচয় হয়ে নেয়। এরপর ওনারা কথা বলতে থাকে। সত্যি আমার ছেলে অনেক ভাগ্য করে ইরার মতো একটা মেয়ের জীবনসঙ্গী হিসেবে পেয়েছে। আমরা আমাদের মেয়েকে কোনো অভাব বুঝতে দেইনি, সেজন্য ও যখন আকাশের কথা বলল তখনই আমরা রাজি হয়ে গেছি। কারণ টাকা পয়সার দিকে তাকিয়ে তো আমরা নিজেদের মেয়ে সুখ নষ্ট হতে দিতে পারি না। আপনাদের সাথে পরিচয় হয়ে অনেক ভালো লাগলো। আমি তাহলে এখন আসি। আরে দুপুরে একসাথে খেয়ে তারপর যাবেন। তাছাড়া বাসা তো চিনলেন, আপনার যখন ইচ্ছে হবে তখনই এসে দেখা করে যাবেন। আমি তো চাইলে ইরাকে ও বাসায় পাঠাতে পারি, কিন্তু আপনার পরিবারের বাকিদের কথা শুনে ওদের কি দোষ দেব বলেন? একটা বেকার ছেলে যখন পরিবারের টাকায় খাওয়া শুরু করে তখন পরিবারের বাকি লোকজন তো এরকম করবেই। কিন্তু আমার পরিবার একটু বেশি করে ফেলেছে, সেই জন্য আজকে 2 বছর ধরে আমি আমার ছেলে থেকে দূরে সরে আছি। এখন চলো আমরা খাওয়া শুরু করি। এদিকে এরা খেতে থাকে, অন্যদিকে আমার পরিবারের মধ্যে। কি ব্যাপার বাবা, মাকে সকাল থেকে দেখছি না। আমাকে বলল ওর কোন বান্ধবীর বাসায় যাবে, ফিরতে লেট হবে। ও আচ্ছা, তাহলে আমরা খেয়ে নিই। উনি যদি এসে খেতে চাই তাহলে খেয়ে নিতে পারবে। আবির কখন আসবে? এই তো বাবা, বিকাল 5টায় আসবে। কোনো কিছু কি লাগবে? আমার ওষুধের ওষুধগুলো লাগবে। আচ্ছা, আমি নিয়ে আসার জন্য বলবো।
এইদিকে ঝামেলা শেষ। সাথীরার পরিবার থেকে আমার মাও কথা বলে বের হয়ে চলে আসে। বিকেলবেলা আমার মা বাসায় ফিরে, তবে ওনাকে আজকে অনেক খুশি দেখাচ্ছে। কি ব্যাপার মা, আপনাকে হঠাৎ এত খুশি দেখাচ্ছে কেন? অনেকদিন পরে বান্ধবীর বাসায় গেলাম, ওর সাথে অনেক গল্প করলাম, সেই জন্য খুশি তো লাগবেই। তা খাবার কি দিব? আমি খেয়ে এসেছি, আমি এখন ঘুমাতে যাব, পরে কথা বলবো। ঠিক আছে মা। এইদিকে বিকেলে ভাইয়া ওষুধ নিয়ে বাসায় ফেরে। এই নাও মায়ের ঔষধ। তোমার সাথে আমার কিছু কথা বলার ছিল। কি কথা? তুমি বাবাকে বলে সম্পত্তি তোমার নামে করে নাও। বাবা কি তাতে রাজি হবে? রাজি কেন হবে না? তাছাড়া বাবা তো তোমার কথা শুনে, মাকে এই ব্যাপারে কোনোভাবে জানানো যাবে না। আচ্ছা, আমি তাহলে বাবার সাথে কথা বলে দেখব। যত তাড়াতাড়ি পারো করে নাও। বলা তো যায় না তোমার ভাই কোন দিক থেকে চলে আসে। আসলেও আকাশ তো 2 বছর ধরে গায়েব। কোথায় আছে, কি করছে তা জানি না। আচ্ছা, তাহলে মা যখন বাসায় থাকবে না তখন বাবার সাথে এই ব্যাপারে কথা বলে দেখতে হবে। সেটাই করিও। আবারও 5 দিন পরে আমার মা বাসার বাইরে যাচ্ছে। সেই সুযোগে ভাইয়া আর ভাবি আসে। বৌমার কিছু বলবে কি? বাবা, আপনার ছেলে আপনার সাথে কিছু কথা বলার জন্য এসেছে। কি কথা বলো? আচ্ছা বাবা, আকাশের তো 2 বছর ধরে কোনো খোঁজ নেই। বেঁচে আছে নাকি মরে গেছে সেটাও জানি না। ও মারা গেল আমার কোনো কিছু যায় আসে না। যে ছেলে 2 বছর হয়ে গেল বাবা মা পরিবারের খোঁজ নেয় না, সে ছেলের কথা আমি শুনতে চাই না। তোরা কি এই কথা বলার জন্য এসেছিস আমার কাছে? এর বাইরেও আরেকটা কথা বলার জন্য এসেছি। কি কথা বল? বাবা, তোমার তো বয়স হচ্ছে, সেজন্য আমি বলছিলাম বাড়িটা কি আমার নামে লিখে দেওয়া যায় না? হঠাৎ বাড়ি কেন লিখে দিতে হবে আমাদের? পরে তুই তো এই বাড়ির মালিক হবি। কিন্তু পরবর্তীতে যদি আকাশ এসে দাবি করে তখন কি করব? ও যদি দাবি করে তাহলে তো ওকে সম্পত্তি তখন দিতে হবে। সেজন্য তুমি যদি আমার নামে করে দাও তাহলে তো আরও ও ভাগ পাবে না? কথাটা ঠিক বলেছিস। তাহলে আমি উকিলের সাথে কথা বলে দেখি এই বিষয়টা নিয়ে। ঠিক আছে আব্বু, তুমি কথা বলে আমাকে জানিয়ে দিও, তবে মাকে এই ব্যাপারে জানাও না। ঠিক আছে, তুই তাহলে রুমে যা এখন। ঠিক আছে বাবা। এদিকে ভাইয়া আর ভাবি তো অনেক খুশি, কেননা ওর বাবা ওর কথা মেনে নিয়েছে। এইদিকে ওরা প্ল্যান করতে থাকে কি কি করবে না করবে। অন্যদিকে আমার মাইরাদের বাসায় আসে, এসে এরার পরিবারের সাথে কথা বলতে থাকে। কিছুদিন পর আমার বাবা আসে উকিলের সাথে কথা বলার জন্য। কথা শেষ করে উনি কাগজ নিয়ে ভাইয়া আর ভাবির কাছে আসে। এই নে কাগজ, আমি পুরো বাড়ি তোর নামে লিখে দিয়েছি। তোমাকে যে কি বলে ধন্যবাদ দিব সে ভাষা আমার নেই। তুই আমার ছেলে, তোর জন্য এতটুকু তো করতেই পারি আমি। আচ্ছা বাবা, এখন থেকে তাহলে এইবারের মালিক আমি। পুরোপুরি তুই মালিক না। বাবা, পুরোপুরি মালিক না বলতে? আমি কাগজে কিছু শর্ত লিখেছি, যদি তোমরা এই শর্তগুলো কোনোটা ভঙ্গ করেছিস তাহলে এই বাড়ি তোরা পাবি না। কিরকম শর্ত? তোরা নিজেরাই শর্তগুলো পড়ে নে। ভাইয়া আর ভাবি শর্তগুলো পরে অবাক হয়, কেননা এরকম যে কোনো শর্ত থাকতে পারে বা শর্ত লিখবে তারা নিজেরাও বুঝতে পারেনি। বাবা, এরকম অদ্ভুত সত্য কেন? আমার বয়স তো কম হয়নি, তাছাড়া আমি অনেক দেখেছি। অনেক পরিবারের বাবা মা তাদের সম্পত্তি ভাগ করে দেওয়ার পরে বাবা মা খোঁজ খবর ছেলেরা নিতে চায় না। সেই জন্য আমি উকিলের সাথে কথা বলে এরকম শর্ত দিয়েছি। কি যে বলেন না, আমরা কেন আপনাদের সাথে এরকমটা করতে যাব? বলা তো যায় না কখন মন কোন দিকে ঘুরে যায়। চিন্তা করবে না, এরকম কোনো কিছুই হবে না। না হলেই ভালো। তোমরা তাহলে এইসব। জি বাবা, আসতেছি। আপনারা হয়তো বা ভাবছেন কি কি শর্ত দিয়েছে, এই নিয়ে ভাবছেন তো? চিন্তা করবেন না, এই শর্তগুলোর ব্যাপারে আপনারা ঠিকই জানতে পারবেন, শুধু একটু অপেক্ষা করুন। এইদিকে সাথী রুমে এসে, দেখছো তোমার বাবা কত চালাক। কেন, কি হয়েছে? এতগুলো শর্ত দিয়ে দিল। এসে সমস্যা কি? আমরা এখন যেভাবে চলতেছি সেভাবে চলতে থাকবো, এতে করে ঝামেলা তো হবে না। আমি তা বলিনি। তাহলে কি বলতে চাইলে? বাবার পেনশন যা আছে তা দিয়ে তো আর 1 বছর উনি সংসারটাকে টানতে পারবেন, কিন্তু 1 বছর পর যখন ওনার পেনশন শেষ হয়ে যাবে তখন তুমি মাসে এতগুলো টাকা দিবে কি করে? তুমি ঠিক কি ভাবছো বলো তো? আমি ভেবেছিলাম উপরে কিছু রুম ভাড়া দিব,
কিন্তু সেটাও তো হবে না। কে বলেছে হবে না? এখনো তো 2টা রুম বাকি আছে। ওই 2টা রুম যদি ভাড়া দিই আমরা, তাহলে তো সংসারের জন্য টাকা হয়ে যাবে। আচ্ছা, আমি এই নিয়ে বাবার সাথে কথা বলবো। সেটাই করো। তাহলে আমরা ভাড়া দিয়ে যে টাকা পাবো সেই টাকা দিয়ে জমিয়ে রাখবো, যা আমাদের একটা সময় অনেক কাজে দিবে। ঠিক আছে, সবে তো বাড়িটা লিখে দিল, কয়েকটা দিন যাক, তারপর না হয় বাকিটা করে নিব। ঠিক আছে, চলো। এদিকে 1 মাস চলে যায়। ভাইয়ার ভাবি বাবার কাছে আসে, তখন ওখানে মাও ছিল। কি ব্যাপার, তোরা এখানে কেন? এসেছি বাবার সাথে কিছু কথা বলার জন্য। কি কথা? বাবা, বলছিলাম কি, আমাদের উপরে ঘর তো 2টা রুম খালি আছে। আমরা যদি ওই 2টা রুম ভাড়া দিই, তাহলে কিন্তু সংসারে কিছু টাকা তো জমানো যাবে। এটা হতে পারে না। কেন হতে পারে না? আকাশের রুমে অন্য কেউ এসে থাকবে, তা আমি হতে দিব না। এই জন্য তোমাকে কিছু বলতে চাই না আমি। বাবা, তুমি কি বলো? আবির তো ঠিকই বলেছে। আকাশ যে খানে 2 বছর পার করে দিল, অথচ আসার কোনো নামই নেই। তার উপর সংসারে কোনো টাকা দেওয়ার ও প্রয়োজন মনে করে না। সেখানে তো কোনো দরকার নেই। ওর জন্য এভাবে রুম খালি করে রাখার ও দেওয়ার দ্বারা তো 2 টাকা রোজগার হয় না। সেখানে ওর জায়গায় যদি অন্য কেউ আসতে কিছু টাকা পায়, সেটাই তো অনেক ভালো। বাবা, আপনারও কথা একমত, কিন্তু মা তো মনে হয় না রাজি হবে। আমার কথাই তো শেষ কথা। সে ওর মা রাজি হোক বা না হোক, আমার কোনো কিছু করার নেই। তোমার যা খুশি করো, আমাকে এই নিয়ে কোনো কিছু জিজ্ঞেস করবে না। ঠিক আছে বাবা, আমি তাহলে লোক দেখতে থাকি। তা ভাড়া কত চাইবো? 25,000 টাকা চাইবি। এর ভিতরে ফার্নিচার থেকে শুরু করে খাওয়া জিনিস ছাড়া সব কিছুই ওরা ফ্রিতে পাবে। কেননা ওই খাটগুলো একটু কাজে তো লাগাতে পারবো। ঠিক আছে, আমি তাহলে সেভাবে কথা বলে নিব। আপনারা তো বুঝতেই পারলেন একটা বেকার ছেলে বাড়িতে কীরকম মূল্য থাকে। অবশ্য সব ছেলের এরকম মূল্য হয় না, কিন্তু অনেক ছেলের ক্ষেত্রেই এরকমটা হয়ে থাকে। ভাইয়া অনেকদিন খোঁজার পরে 4 জন লোককে পায়, যারা একই পরিবারের। এরপর কথাবার্তা বলে ওদের এই বাসার জায়গা করে দেয়। এভাবে আরও কয়েকটা মাস কেটে যায়। এদিকে আমারও ফিরে আসার সময় হয়। এই জন্য আমি 2-3 মাসের মধ্যে দেশে চলে আসতেছি। ওয়াও, এটা তো অনেক খুশির কথা। তা মা কি আসে এখানে? গত 3 মাস ধরে আসছে না। আমি কল দিয়েছিলাম, কিন্তু বলেছে তোমার ভাই ভাবি তোমাদের 2য় তলার কাউকে ভাড়া দিয়েছে, এই নিয়ে উনি আসতে পারে না। আচ্ছা, সমস্যা নেই। আমি যখন চলে আসব তখন বাকিটাও ঠিক করে নেব। ঠিক আছে, করে নিও। এদিকে রাতে আমার বাবার শরীর অনেকটা খারাপ হয়ে যায়। ওনাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। দেখুন, ওনার অবস্থা তো অনেক খারাপ, অপারেশন করতে হবে। এতে মোটামুটি 2-3 লক্ষ টাকা খরচ হবে। আপনারা তাহলে টাকার ব্যবস্থা করুন। এই মুহূর্তে এতগুলো টাকা কোথায় পাবে? এই নিয়ে সবাই একটা ঝামেলার মধ্যে পড়ে যায়। আবির, এখন কি করব বল? বাড়িটা তো অর্ধেক আর বিক্রি করা যাবে না, নয়তো তাই করতাম, কিন্তু আমাদের কাছে সব মিলিয়ে তো 1 লক্ষ টাকার মতো হবে। তাহলে এখন? ওগো, তুমি কোনো চিন্তা করো না, টাকার ব্যবস্থা আমি করে নিব। তুমি এতগুলো টাকা কিভাবে জোগাড় করবে? সেটা নিয়ে তোদের ভাবতে হবে না। দেখো কি করা যায়। এদিকে হসপিটালে ভর্তি করানো হলো আমার বাবাকে। এরপর আমার মা আমাকে কল দিয়ে সবটা বলতে থাকে। সবটা শোনার পর আমি বললাম, আমি ইরাকে বলে দিয়েছি, তুমি ইরার কাছ থেকে টাকা নিয়ে নাও। ঠিক আছে, তাই করো। 2 দিন পর ইরার কাছ থেকে টাকা নিয়ে অপারেশন করার জন্য টাকা জমা দেয়। অপারেশনও শেষ হয়। এখন আর কোনো ভয় নেই। আপনারা ওনাকে এখানে 10 দিনের মতো রাখতে হবে, তারপর ওনাকে বাসায় নিয়ে যেতে পারবেন। ঠিক আছে ডক্টর। কোথা থেকে এতগুলো টাকা আসলো তা ওরা কেউই জানে না। কয়েকদিন পার হয়ে যায়। আমার বাবা অনেকটা সুস্থ অনুভব করে, সেজন্য ওনাকে বাসায় নিয়ে আসা হলো। এরপর ওনার দেখাশোনা করতে থাকে। এভাবেই দিন যাচ্ছিল। শুধু দলিলের শর্তগুলোর জন্য ভাইয়া বাবা মার সেবা করে যাচ্ছে, নয়তো আরও আগে ওনাদেরকে বের করে দিত। রাতের বেলায় তোমার বাবার এভাবে সেবা আমি করতে পারবো না। আসতে বলো, বাবা শুনে যাবে। আচ্ছা, দলিলে ওই কথাগুলো আছে বলে তুমি 1 লক্ষ কেন দিতে রাজি হলে? আরে আমি তো এই জন্য বলেছি যেন বাবার কথাটা শুনে অনেক খুশি হয়। তাছাড়া অপারেশন লেগেছে 3 লক্ষ মতো, তার উপর ঔষধ আর হসপিটালের খরচ তো আসেই। আমি 1 লাখের কথা বলে বাবার মন কিছুটা রেখেছি, যেন উনি কোনোভাবে বুঝতে না
আমি লোভ দেখাচ্ছি? সে ঘুরে ফিরে লাভ কি হলো বলো? কিন্তু আমার প্রশ্ন হলো, আম্মু এতগুলো টাকা ফেলে কি করে? আচ্ছা, ওনার বাবার বাড়ি থেকে নিয়ে আসেনি তো? এমনটাও হতে পারে, কিন্তু তাও দুদিনে মামারা এতগুলো টাকা ম্যানেজ করলো কি করে? আমি তো সেটাই ভাবছি। এখন তাহলে কি করবে ভাবতেছো? ভেবে তো অনেক কিছুই ছিলাম, কিন্তু কাজের কাজ তো কিছুই হলো না। কবে ওনারা দুনিয়া ছেড়ে চলে যাবে, আর কবে আমরা মালিক হব? আবার তোমার ভাই না কোথা থেকে চলে আসে। এতগুলো বছর ধরে যখন আসেনি, তখন সামনে যে আসবে তার কোনো গ্যারান্টি নেই। তাছাড়া ও আসলেও তো বাবা ওকে কোনোভাবে মেনে নেবে না। আচ্ছা, এখন ঘুমাও। একদিন রাতের বেলায় এরা ঘুমিয়ে পড়ে। অন্যদিকে দিন যেতেই থাকে, আমারও আসার সময় হতে থাকে। এদিকে কাল আমি দেশে আসব, এই জন্য। আচ্ছা আবির, আমি এখন বের হব। তুমি এখন কোথায় যাবে মা? আমার কাজ আছে বান্ধবীর বাসায়, ফিরতে রাত হতে পারে, বা আজকে নাও আসতে পারি। তোর বাবার খেয়াল রাখিস। ঠিক আছে। আমার মা একটু বেরিয়ে পড়ে ইরার বাসায়। এখানে আসার পর ইরা মাকে গহনাটা পরিয়ে দেয়। এরপর ইরার পরিবার আর আমার মা গাড়ি করে এয়ারপোর্টে এসে নামে। আমি গেট দিয়ে বেরোচ্ছিলাম, তখনই মা আমাকে দেখতে পায়। ওই তো আমার ছেলে। আমি ওনাদেরকে দেখতে পাই। তারপর আমি দৌড়িকে মাকে জড়িয়ে ধরি। কেমন আছো মা তুমি? কত বছর পর তোমাকে কাছে পেলাম। এতটা অভিমান করে চলে গেছিলি তোর মাকে ছেড়ে? বাসায় তো দেখলেই কিভাবে আমাকে কথা শোনাতো। চল এখন বাসায়। তা আমাকে জড়িয়ে ধরবে না? তোমার দেখি একটুও লজ্জা নেই। তোমার বাবা মার সামনে জড়িয়ে ধরবো নাকি? উফ, সরি, ভুলে গিয়েছি। ইরা, আমরা তাহলে এখন বের হই এখান থেকে। আকাশ, তোমার সাথে পরিচয় করিয়ে দিই। ওনারা আমার বাবা মা, আর আব্বু আম্মু ও আকাশ তোমাদের একমাত্র মেয়ের হবু জামাই। তোর দেখি আসলে লজ্জা শরম সব উঠে গেছে। চলো বাবা আমাদের সাথে। জি চলুন তাহলে। কিছুক্ষণটা পর আমরা সবাই যাই ইরাদের বাসায়। ওখানে এসে আমি ফ্রেশ হয়ে নিই। এরপর বিকালে ওনারা ড্রয়িং রুমে বসে বাকি আলাপ করতে থাকে। সবটা আলাপ শেষ হলেই, আকাশ, আমাকে এখন বাসায় ফিরতে হবে। তা তুই কখন আসবি বাসায়? আমি 2-3 দিনের মধ্যে আসবো। তবে একটা কথা। কি কথা? আমি কোত্থেকে এসেছি, এতদিন কি করেছি, এসব বাসায় কোনোভাবে বলা যাবে না। এক কথায় আমি আগে যেমন ছিলাম ঠিক তেমনভাবেই যাব। কিন্তু কেন? আমি দেখতে চাই আমার কথা আজও কেউ ভাবে কিনা। তোমার মাথায় কি যে চলে তা বোঝাই মুশকিল। আচ্ছা, আমি একটা কথা বলি। তোদের বিয়েটা কিন্তু যত তাড়াতাড়ি দেওয়া সম্ভব হয় দিয়ে দেওয়া দরকার। তাহলে তুমি আজকে থেকে যাও এখানে। কেননা কাল আমি আর এরা বিয়ে করব। তারপরে আমি ওকে নিয়ে বাড়িতে যাব। তারপর দেখি কি হয়। আমি তাহলে কাজের ব্যবস্থা করি। হ্যাঁ বাবা, এখনই যাও। তোর কি আসলে লজ্জা বলতে কিছু নেই? 5 বছর ধরে অপেক্ষা করতেছি, আর কত অপেক্ষা করব বলো? এই জন্যই তোমার লজ্জা নেই। তুমি চুপ করো তো। তা আমার জন্য কি কি আনলে? সব তো ব্যাগে, রাতে বের করে যার যার যেটা তাকে দিয়ে দেব। ঠিক আছে। রাতে আমি ব্যাগ বের করি। প্রথমে আমার মায়ের জন্য একটা জায়নামাজ আর নামাজের বাকি উপকরণগুলো দেই। ঠিক তেমনই এটার বাবা মাকেও দেই। এর বাইরে আরও কিছু এনেছি, সেসবও দিয়ে দেই। সবটা পেয়ে ওনারা অনেক খুশি হয়। তোর বাবার ভাই ভাবির জন্য কিছু এনেছিস? এটা বাবার জন্য, আর এগুলো ভাই ভাবির জন্য। শত হোক, তারা তো আমার আপন ভাই। এইগুলো যাওয়ার সময় নিয়ে যাব। সবারটা তো বুঝিয়ে দিলে, কিন্তু আমার জন্য কি কি এনেছো? তোমার জন্য তো আমি আছি। আমি যেখানে আছি সেখানে তোমার আর অন্য কিছু লাগবে কি? তুমি আমার সব কিছু, সেজন্য আমার কিছুই লাগবে না, শুধু তোমাকে পেলেই হবে। কিন্তু তাও বৌমার জন্য কিছু আনতে পারতি। আর আমি মজা করেছি, ওর জন্য গহনাগুলো এনেছি। এগুলো বিয়েতে পরবে। আর এর বাহিরে একটা লাল কালারের শাড়ি। এর বাহিরে বিয়েতে যা যা লাগে সবটা এনেছি। ওয়াও, এত সুন্দর গহনা! সত্য হোক, আমার বউ বলে কথা। ও হ্যাঁ মা, তোমার জন্য আরেকটা জিনিস আছে। কি জিনিস? এই চেনটা তোমার জন্য। এটার কি দরকার ছিল? এখন তো ইরার চেয়ে আমার গহনা বেশি হয়ে গেল। তাতে কি, তুমি আমার মা আর এরা হচ্ছে বউ। বউয়ের চেয়ে মায়ের অবদান অনেক বেশি। একদম ঠিক বলেছ। তাছাড়া এইগুলো আপনার প্রাপ্য। এখন যেহেতু সবটা দেওয়া শেষ, তাহলে চলো আমরা এখন যে যার রুমে ফিরে যাই। ঠিক আছে, যাও তাহলে। এদিকে রাতেই আমি বাবু আর শাকিলকে দাওয়াত দিই, এই সাথে ওই লোকটাকেও, যার কারণে আমি আমার স্বপ্নগুলো পূরণ করতে পেরেছি। সকালবেলা সবাই ঠিকভাবে চলে আসে। দুপুরের দিকে এরা আর আমার বিয়েটাও হয়ে যায়। এরপর খাবার খেতে থাকি।
খাওয়া শেষ করার পর তোমাদের সাথে পরিচয় করিয়ে দিই। উনি মিস্টার শামশেদ চৌধুরী। ওনার কারণে আজকে আমি এই পর্যন্ত আসতে পেরেছি। কি বলে যে আপনাকে ধন্যবাদ দিব? আপনি আমার ছেলের জীবন পরিবর্তন করে দিয়েছেন। ওইভাবে বলবেন না। আপনার ছেলে যে আমার কারণে জীবনটাকে পরিবর্তন করতে পেরেছে, তেমনি ওর কারণেই আজকে আমি জীবিত আছি। সেখানে আমি ওর জন্য যা করেছি সেটা তো আমার জীবনের মূল্যের কাছে কিছুই না। তাছাড়া আকাশ, আমাকে বের হতে হবে। তুমি বরং হ্যাপি লাইফ কাটাও, এই দোয়াই করি। ধন্যবাদ আপনাকে, আপনার মূল্যবান সময় ব্যয় করে আমার বিয়েতে আসার জন্য। জি আসুন। এভাবে বিকেল হয়ে আসে। এদিকে আমার মাও চলে যায়। অন্যদিকে বাবু আর শাকিল মোটামুটি বাসর ঘর সাজিয়ে দেয়। ততক্ষণে রাত 8টা বাজে। ওরা বাহিরে এসেই, বন্ধু আমাদের পাওনাটা বুঝিয়ে দে, আমরা চলে যাই। আজ 8টা থেকে যেতে পারতি। না রে বন্ধু, চলে যাব। এরপর ওদের টাকা দিয়ে দিলাম। ওরাও যে যার মতো বাসায় চলে গেল। রাতে পরিবারে সবাই একসাথে খেয়ে নিলাম। তারপর এরা আর আমি রুমে চলে আসি। রুমে এসে এরা আমার পাশে সালাম করতে যাবে, তখনই আমি তাকে বাধা দিই। বেঁচে থাকো মা, বেঁচে থাকো। ওই কি বললি তুই? আমি তোর মা হই? সরি, মুখ ফুসকে বের হয়ে গেল। আসলে প্রথম বিয়ে তো, এই জন্য রিহার্সেল নেই। তার মানে কি আরো কয়েকটা বিয়ে করার প্ল্যান আছে কি তোর? একটা করে যে শিক্ষা হয়ে যাবে তা আমি ঠিকই বুঝতে পেরেছি। বিড়বিড় করে কি ভাবতেছ? ভাবছি তোমার মতো তো আর কাউকে আমি পাবো না, সেখানে আর বিয়েও আর করতে হবে না। এই তো ভালো ছেলের মতো কথা বললে। এখন যাও, লাইট অফ করো। অন্ধকারে দেখবো কি করে? কিছু যেন না দেখো, সেজন্যই তো বন্ধ করতে বলেছি। শুধু ড্রিম লাইটটা জ্বালিয়ে রাখো, বেশি অন্ধকারে ভয় করে। এখন তো আমি চলে এসেছি, ভয় করলে আমি তো আছি। কথা কম বলে কাজের কাজটা করো। এখন আবার কি কাজ করব? বুঝলাম না, সব কিছু কি আমাকেই বলে দিতে হবে? তুমি চোখ বন্ধ করো। এরা চোখ বন্ধ করলে আমি হঠাৎ করে এরাকে কোলে তুলে নিই। এতে এরা তো বেশি অবাক হয়ে যায়, তবু কিছু বলেনি। কেননা আমি এখন তার স্বামী, এই জন্য এরা চুপ করে আছে। তাছাড়া এরা নিজেও চায় আমি ওকে সবটা দিয়ে ভালোবাসি। এরপর এরাকে নিয়ে বিছানায় যাই। তারপর 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 কি হয়েছে আপনাদের আর জানতে হবে না, কেননা সব কিছু জানতে হয় না। সকালবেলা এরা গোসল করে নিচে নামে নাস্তা বানানোর জন্য, আর আমি ঘুমাচ্ছিলাম। এরাকে নিচে দেখে, তুই কেন নিচে নেমে এলি? তোমাকে সাহায্য করতে। আমার সাথে তো ওরা আছে। তাতে কি হয়েছে? তাছাড়া এখন 9টা বাজে, ও তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েই খেতে চাইবে, সেজন্যই চলে এলাম। তবে আজকে ওর জন্য আমি নাস্তা বানাবো। ঠিক আছে। এদিকে এরা নাস্তা বানিয়ে রুমে নিয়ে আসে। এসে দেখে আমি রুমে নেই, এদিক ওদিক খুঁজেও পাচ্ছে না। হঠাৎ ওয়াশরুমের ভেতর থেকে একটা হাত বের হয়ে এলো। তুমি ওখানে কেন এলে? গান গাইতে এলাম। ওটা কি গান গাওয়ার জায়গা? সবই যখন বোঝো তখন বোকার মতো জিজ্ঞাসা কেন করো? আচ্ছা আমি টাওয়াল ফেলে এসেছি, আমার টাওয়ালটা দাও। কোথায় রেখেছ? বিছানার উপরে আছে। তুমি বের হয়ে এসে নিয়ে যাও, আমি পারবো না দিতে। কি? আমি এরকম অবস্থায় বের হব? হবে। তুমি দিলে সমস্যা কি? আমি টিভিতে অনেক দেখেছি। কি দেখেছো তুমি? ছেলেটা টাওয়াল নেওয়ার নাম করে বইয়ের হাত ধরে ভেতরে টেনে নেয়। দেখো আমি এমনিতেই গোসল করেছি, নতুন করে এখন গোসল করার আমার কোনো ইচ্ছে নেই। সেই জন্য ভালো হবে তুমি বের হয়ে টাওয়ালটা নাও। বাহ, তুমি দেখি সবই জানো, বুঝো। সেটাই। যদি গোসল না করতাম তাহলে আসতাম, কিন্তু আমি গোসল করেছি। এখন আবার যদি গোসল করি মা কি ভাববে বলো তো? আচ্ছা আমি বের হলাম, তুমি চোখে হাত দাও। ঠিক আছে, দিলাম। এরা হাত দেয়, এদিকে আমি ওকে দিয়ে দেখতে থাকি এরা সত্যি হাত দিয়েছে কিনা। যখন দেখলাম হাত দিয়েছে তখন বের হই, কিন্তু এরা ততক্ষণে চোখ থেকে হাত ছড়িয়ে নেয়। ওয়াও, এত সুন্দর বডি, আগে তো দেখিনি। রাতেই না দেখলে? আরে ড্রিম লাইটের আলোতে কি আর সবটা দেখা যায়? সত্যি তোমার বিন্দুমাত্র লজ্জা বলতে কিছুই নেই। 5 বছর রিলেশন করে বিয়ে করেছি, কি লজ্জা পাওয়ার জন্য? তা অবশ্য ঠিক। এখন তাড়াতাড়ি চেঞ্জ করে নাও, একসাথে নাস্তা করব। 5 মিনিট সময় দাও আমাকে। 5 মিনিট আমি তৈরি হয়ে নেই, তারপর দুজনেই খেতে বসি। তখন আমরা একজন আরেকজনকে খাইয়ে দেই। খাওয়া দাওয়া শেষ হলে দুজনেই নিচে নামি। এরা ওর বাবা মাকে জানায় ওরা আজকে আমাদের বাসায় যাবে। এটা শুনে, কি বলিস, আজকেই যাবি? বিয়ের পর শ্বশুর বাড়িতে তো যাওয়াটা দরকার, সেই জন্য যাই, একবার ঘুরে আসি, দেখি না কি হয়। ওনারা যদি তোকে খারাপ কোনো কথা বলে?
ওনারা খারাপ কথা বলবে তা আমি জানি। যেখানে আকাশকে অনেক অনেক কথা শোনাতো সেখানে আমাকে কেন বাদ দিবে বলো? তবে আমাকে সবটা সহ্য করতে হবে, কেননা ওনারা তো সবটা জানে না কিভাবে কি হয়েছে না হয়েছে। এইগুলো তো বলতে হবে ওনাদের, নয়তো ওনারা জানবে কি করে? তবে আকাশের বর্তমান অবস্থা সম্পর্কে ওনাদের জানতে দিব না। এটাই ভালো হবে, দেখি ওনারা কী রকম রিয়াক্ট করে। চলো তাহলে। গিফটের প্যাকেট তো নিবে? ও হ্যাঁ, আমি নিয়ে আসতেছি তাহলে। একটু পরে এরা নিচে নেমে আসে। তারপর আমরা দুজনে গাড়িতে না উঠে একটা সিএনজি করে যাই আমাদের বাড়িতে। দারোয়ান আমাকে দেখে চিনতে পারে, এজন্য দরজা খুলে দেয়। ভেতরে তোমাকে বাবা ভাই ভাবি অনেক কথাই বলবে, তুমি ওদের কথায় কিছু মনে করো না। ওনারা আমাকে অনেক কথাই বলবে তা আমি জানি, সেই জন্য চিন্তা করো না, আমি কিছুই মনে করব না। তাহলে চলো এখন ভিতরে যাই। আমরা দুজনে এসে ড্রয়িং রুমে বসে থাকি। এদিকে সকাল 10টার পরে আমার ভাবি রান্না করার জন্য ওঠে। যখন নিচে আসে তখন একটা ছেলের একটা মেয়েকে দেখে উনি বরাবর অবাক হন। কে এখানে এসেছে এত সকাল সকাল? এদিকে ড্রয়িং রুম থেকে কোনো শব্দ নেই, সেজন্য ভাবি এবার ভিতরে চলে আসে। এসে উনি আমাকে দেখে অবাক, তার চেয়ে বেশি অবাক হয় আমার সাথে কোনো মেয়েকে দেখে। সেজন্য ভাবি উপরে এসে আমার আর আমার মা বাবা দুজনকে ডেকে নিয়ে আসে। ওনারা কিছুক্ষণ পর নিচে নামে। এসে ওনারা আমাকে দেখেই, তুই এখানে তাও এতগুলো বছর পরে, সাথে এই মেয়েটা কি? বাবা ও আমার স্ত্রী। এরকম কথা শুনে ওনারা এত বেশি অবাক হয় যা বলার বাহিরে। আকাশ, তোর কি মাথা ঠিক আছে বলতো? একে তুই 3 বছর ধরে বাড়িতে নেই, তার উপর সংসারের কি হচ্ছে না হচ্ছে তা নিয়ে কখনো তোর জানার চেষ্টাও করিসনি। এখন কোন আক্কেলে বউ নিয়ে বাড়িতে উঠেছিস? আমি এই বাড়িতে থাকার জন্য আসিনি। তাহলে কেন এসেছিস? নতুন বিয়ে করেছি, সেজন্য বউকে দেখানোর জন্য নিয়ে এসেছি তোমাদের কাছে। তাছাড়া তোমাদের এই বাড়িতে থাকতে দেবে এটা আমি আশাও রাখি না। আশা? আচ্ছা, যখন নাই রেখেছিস তাহলে এখানে কেন এসলি? বলেছিলাম না আমি মারা গেছি নাকি বেঁচে আছি, তা তো তোমরা কখনোই জানার চেষ্টা করোনি। তাছাড়া করবে কেন? আমার মতো একটা অকর্মঠ ঢেকিকে বাড়িতে রাখতে তোমাদের টাকা থেকে শুরু করে সব কিছু নষ্ট হয়ে যাবে। শুধু এসেছি এরাকে নিয়ে তোমাদের সাথে পরিচয় করে দেওয়ার জন্য। স্বামী পরিবারকে সব মেয়েরা দেখতে চায়, এটার ব্যতিক্রম কিছুই না। এরা ওনাদের সালাম দাও। ওনারা আমার মা বাবা, আর উনি আমার বড় ভাই আর ওনার স্ত্রী। এরা ওনাদের এক এক করে সালাম দেয়। সালাম দেওয়া হলে, ওর নাম ইরা চৌধুরী, ও আমার স্ত্রী। প্রথমবার যখন ওকে নিয়ে এ বাসায় এসেছি, খালি হাতে তো আসতে পারি না, সেজন্য তোমাদের জন্য আমি কিছু এনেছি। এরপর ইরার হাত দিয়েই আমার মা বাবাকে গিফটগুলো দেই। তারপর ভাই আর ভাবির কাছেও দেয়। ভাবি গিফট বের করে একটা নেকলেস আর কানের দুল দেখতে পায়। এটা কি স্বর্ণের? হ্যাঁ, এটা স্বর্ণের। তা গিফট কি পছন্দ হয়েছে তোমাদের? হ্যাঁ, অনেক পছন্দ হয়েছে। আকাশ, তুই হঠাৎ এতগুলো টাকা ফেলি কোথায়? তুই কি কোনো আলাদিনের চেরাগ পেয়েছিস? হঠাৎ এই প্রশ্ন কেন? প্রশ্ন তো উঠবেই। যে ছেলে 3 বছর পরে বাড়িতে ফিরে, তাও বউ নিয়ে, আবার সাথে করে লক্ষ টাকার ড্রিপ নিয়ে আসে, তার কাছে এই প্রশ্নটা করাই যায়। ভাবি, গিফট যদি পছন্দ না হয় তাহলে ফেরত দিতে পারো। আর ভাইয়া, তোমারও পছন্দ না হলে ফেরত দিয়ে দিতে পারো। কে বলেছে আমার পছন্দ হয়নি? আমার অনেক পছন্দ হয়েছে। আমার অনেক পছন্দ হয়েছে এটা। তা আকাশ, এতগুলো টাকা কোথায় পেলে? আর এতগুলো বছর তুমি কোথায় ছিলে? আমি আসলে 3 বছর ধরে লন্ডনে ছিলাম। 2 দিন আগে দেশে ফিরেছি। তারপর ওকে বিয়ে করে পরের দিনই তোমাদের সাথে দেখা করার জন্য নিয়ে আসলাম। কি বলছিস ভাই? আমারও তো অনেক ইচ্ছে ছিল লন্ডনে যাওয়ার। তুই যখন যাবি আমাকে সাথে করে নিয়ে যাস ভাই। তা আর হচ্ছে না। কেন বলতো? লন্ডনে যেতে হলে 10 লক্ষ টাকা লাগবে, সেটা দিতে পারবে কি? তুই আমার ছোট ভাই হয়ে আমার কাছে যদি এভাবে টাকা চাইছিস, এতে তো আমার লজ্জা হচ্ছে। আকাশ, তোমার ভাই তো ঠিকই বলেছে, এতগুলো টাকা দিতে কি করে? বাহ, আজকে তোমার লজ্জা হচ্ছে তাই না? অথচ 3 বছর আগে সামান্য 10,000 টাকার জন্য আপনারা আমাকে এখান থেকে বের করে দিয়েছিলেন। কথাগুলোকে এত তাড়াতাড়ি ভুলে গেলে ভাইয়া? পুরনো কথা আর মনে করিয়ে দিয়ে লজ্জা দিস না ভাই। আমিও সে কথাই বলি। তোমাদের রুমে আমরা কিছু লোককে ভাড়া দিয়েছিলাম। 1 মাস পরে আমরা ওদের বের করে দিব, তখন তোমরা থেকে যেও আমাদের সাথে। আমরা তো থাকতে আসিনি। তাহলে কেন এসেছো? আসলে ভাবি, বিয়ের পর প্রত্যেকটা মেয়েই তো চায় শ্বশুর শাশুড়ির কাছে থাকে, ননদ জাল এদের সাথে দিন কাটাতে। সেজন্যই প্রথমবার যখন আসবো, খালি হাতে কিভাবে আসবো বলেন? সেজন্যই আপনাদের জন্য গিফট নিয়ে এসেছি। নতুন বউ বলে কথা,
খালি হাতে তো আসতে পারি না। আরে এভাবে বলো না, তোমরা বসো, আমি তোমাদের নাস্তা বানিয়ে দিচ্ছি। তা লাগবে না। কেন লাগবে না? যে বাড়ি থেকে আমার হাজব্যান্ড 3 বছর আগে না খেয়ে বেরিয়ে এসেছিল, 3 বছর পর ফিরে এসে সে বাসায় খাবার কিভাবে খাই বলুন তো? তাছাড়া সবচেয়ে বড় কথা হলো আকাশ লন্ডন থেকে ফিরে এসেছে, তার উপর আপনাদের এত কিছু দিয়েছে। সত্যি কথা বলতে আপনারা আকাশকে দেখে নয়, উল্টো ওর সফলতাকে দেখে আজকে ওর সাথে ভালো করে কথা বলতেছেন। যদি আজকে ওর এই কথাগুলো না আসতো, শুধু আমাকে নিয়ে আসতো, তাহলে আমি শিওর আপনারা আমাদের খেতে বলার দূরের কথা, আমরা যে এসেছি এটা দেখেই আপনারা কথাও বলতেন না। ভাগ্যের কি পরিহাস দেখুন, একটা সময় যার কাছে টাকা ছিল না বলে ওকে মানুষ বলে মনে করে নিয়ে আপনারা আজকে ওর এত কিছু দেখে পরিবারের ছেলে হিসেবে মেনে নিচ্ছেন। আপনারাও আসলে একটা আজব প্রকৃতির লোক। আরে তুমি এভাবে বলছো কেন? ও যদি খালি হাতে আসতো তা ওকে আমরা এ বাসে রেখে দিতাম, তাই না বীর? ঠিক বলেছো। তখন আমার বাবা বলে ওঠে, তাহলে তোমরা এখন কি চাও? তেমন কিছু না, তোমাদের দোয়া পেলেই হয়ে যাবে। তাছাড়া আমি একটা নতুন বিজনেস শুরু করব, সেজন্য তোমাদের জানাতে এসেছি। জানানো শেষ, এখন তাহলে চলি। এরা চলো তাহলে। হ্যাঁ চলো। আমরা বেরিয়ে যাই। এদিকে ভাইয়ের ভাবি এখনো চুপ করে আছে, কোনো কথা বলছে না। কথা বলবে বা কি করে? ওরা তো এখন শকড হয়ে আছে। কিছুক্ষণ পর ওরা রুমে চলে আসে, এসে নিজেদের মধ্যে কথা বলতে থাকে। তোমার ভাই এই 3 বছরে এত টাকা কামাই করলো। আমিও তো সেটাই দেখতেছি। তোমাকে প্রায় 2 লক্ষ টাকার গহনা দিল, আমাকেও 1.5 লক্ষ টাকার মোবাইল, বাবা মা ওনাদেরও প্রায় 3 লক্ষ টাকার মতো গিফট দিল। তার চেয়ে বড় কথা হলো আকাশের বউ কিন্তু অনেক সুন্দর। তার সাথেও যে শাড়িটা আর গহনাগুলো পরে এসেছে, আমার তো মনে হচ্ছে সে সবকিছুর দাম 6 লক্ষ তো হবেই। আমিও তা খেয়াল করেছি। 3 বছরে ও ঠিক কত টাকা রোজগার করেছে যে এত দামি গিফট দিল আমাকে। আমি বলি কি, তুমি বরং আকাশের সাথে কথা বলা শুরু করে দাও, তাহলে তোমাকে ওর নতুন কাজে রেখে দিতে পারে। ও হ্যাঁ, আকাশ তো বলেছে একটা নতুন ব্যবসা করবে। ঠিক আছে, আমি খোঁজ নিয়ে দেখতেছি কি করা যায়। যাই, দেখার তাড়াতাড়ি করে দেখে নিও। সেটাই করব। এদের কথা তো শেষ হয়। অন্যদিকে বাবা মা রুমে বসে আছে। আমার কথাগুলো শুনে নিজে কোনো অপরাধী মনে হচ্ছে ওনার। আকাশের বউটা অনেক সুন্দর, তাই না? তার সাথে কত সুন্দর কথাবার্তা। কিন্তু তোমার ছেলে এতগুলো বছর পরে দেশে এসেছে, অথচ তুমি একটিবারও ওর সাথে কথা বলোনি কেন? আকাশের সাথে আমার 1 বছর আগ থেকে যোগাযোগ হয়েছে। কিন্তু সেটা কিভাবে? এরপর আমার বাবাকে সবটা বলতে থাকে। উনি সবটা শুনে অবাক হন। এত কিছু হয়ে গেছে, তুমি আমাকে আগে কেন বলনি? তুমিও কি আবিরের মতোই শুরু করে দিলে 3 বছর আগে? এতগুলো দিন ধরে কত অপমান তোমরা 3 জন মিলে করেছো, সেসব কথা কি ভুলে গেছো তুমি? সেসব তো পুরনো কথা। তোমার কাছে পুরনো হতে পারে, তবে একটা কথা মনে রেখো, আল্লাহ কখনো কাকে কোনো দিক দিয়েই বড়লোক বানিয়ে দেয় না, তা সেও নিজেও বুঝতে পারে না। সবচেয়ে বড় কথা হলো তোমার অপারেশনের ও কিন্তু আকাশের দেওয়া টাকাই হয়েছে। কি বলছো তুমি? তুমি তাহলে আকাশের থেকে টাকা নিয়েছো? এছাড়া কি করব বলো? তুমি তো জানো আমার পরিবারে এত টাকা দিতেও পারবে না কখনো। আমি যখন আকাশকে জানাই, ওই একবারের জন্য ভাবিনি তুমি ওর সাথে কি ব্যবহার করেছো। শুধু বাবার অপারেশনের জন্যই টাকা লাগবে, এটা শুনেই তো ছেলেরা টাকা পাঠিয়ে দিয়েছে। আজকে ছেলেটা সফল হয়েছে বলে তোমরা সবাই ওকে নিয়ে কথা বলছো, কিন্তু আজকে যদি ও শুধু বৌমা নিয়ে ফিরে আসতো, তাহলে কিন্তু আজকে এত কিছু হতো না। এভাবে বলে আমাকে আর অপরাধী করে দিও না। আকাশ কোথায় থাকে তা তো তুমি জানো। জানি তো। কেন, কি করবে তুমি জেনে? ওর সাথে একবার দেখা করে আসবো। আচ্ছা, আমি ওর সাথে কথা বলে তোমাকে জানিয়ে দিব। আচ্ছা, তাই করিও। এদিকে আমি আর ইরা দুজনে বাসায় ফিরে যাই। তখন ইরার বাবা মা দুজনেই ছিল। তোমরা চলে এলে যে? আর বলো না বাবা, ওর ভাই ভাবি এত লুভি যা বলার বাহিরে। জানি তোমার শুনতে খারাপ লাগছে, কিন্তু আমারও কম খারাপ লাগতো না যখন তোমাকে ওনারা খেতে দিত না। তুমি আমার সাথে দেখা হওয়ার পরে এইগুলো বলে কান্না করতে। আমি কিন্তু সেদিনগুলো আজও ভুলে যাইনি। যা হয়েছে তা সব কিছুই অতীত। বর্তমানে কি করা যায় তা নিয়ে ভাবতে হবে। তাছাড়া ওনাদের নিয়ে ভাবতে থাকুক। যদি সাহায্য চায় তাহলে আমি সাহায্য করব,
এর বাইরে নিজে থেকে সাহায্য করাটা বোকামি হবে। ওনাটা তোমার পরিবার, তুমি যা ভালো মনে করো। এই ব্যাপারে আমি তোমাকে নাই কিছু বলবো। আমাদের শুধু একটাই বলা আর একটাই চাওয়া, আমাদের মেয়ে যেন কষ্ট না পায়। চিন্তা করবেন না বাবা, আমি যতদিন বেঁচে আছি ততদিন ওর চোখে আমি কখনো পানি আসতে দেব না। অনেক সাধনার পর আমি ওকে পেয়েছি, এত সহজে কী করে আমি হারাতে দেব? তা বলছিলাম বাবা, আপনার বিজনেস যদি আরো বড় করি তাহলে কেমন হয়? মোটামুটি অনেক ভালোই হয়, কিন্তু তুমি আমার বিজনেসে টাকা দিলে লোকে কি বলবে? আমি ধরুন 30 লক্ষ টাকা আপনার বিজনেসে দিলাম, এতে করে আমরা দুজন মিলে না হয় বিজনেসটা শুরু করলাম। দুজন লাগবে না, আমি পুরো বিজনেস তোমার আর ইরার নামে লিখে দেব। তোমাকে আমি 2 বা 3 মাস সাথে রাখবো, এতে করে তুমি শিখে যেতে পারবে। এরপর আমি বাসায় বরাবরই রেস্ট করার জন্য থেকে যাব। ঠিক আছে, আপনি যা ভালো মনে করেন। এদিকে সবগুলো টাকা আমি আমার শ্বশুরের বিজনেসে দিই, কেননা আমি যদি নতুন করে বিজনেস শুরু করি তাহলে আমার একটা আবার শ্বশুরের আরেকটা, সব মিলিয়ে ঝামেলায় পড়তে হবে। সেজন্য একটাকে নতুন করে তৈরি করা আর কি। 2 দিন পরে আমার বাবা মা আসে, কিন্তু বাসায় শুধু ইরার মা ছিল। আমি ইরা আর ইরার বাবা আমরা অফিসে এসেছি, কেননা ইরার বাবা সব কিছু আমাদের নামে লিখে দেবে এই জন্য। এদিকে সন্ধ্যা হয়ে আসাতেই আমার বাবা মা চলে যায়। সব কাজ শেষ করে আমরা রাত 10টায় ফিরি। তখন ইরার আম্মু আমাদের কাছে তাদের আসার ব্যাপারটা বলে। এদিকে দেখতে দেখতে কেটে যায় আরও 3 মাস। আমি ইরার বাবার সাথে থেকে ব্যবসা শিখে নেই, এই জন্য উনি এখন সবসময় বাসাতেই থাকে। কয়েকটা দিন পরে, বাবা, আকাশ তো শুনলাম ব্যবসা দিয়েছে। তুমি আকাশকে বলো আমাকে যেন ওর কোম্পানিতে একটা কাজ দেয়। বলে দেখুন একবার, আবিরের তো এখন কাজ নেই। আকাশের সাথে আমারও তেমন একটা যোগাযোগ নেই। কাল আমরা ওর কাছে যাব। ঠিক আছে বাবা। পরের দিন পরিবারের সবাই মিলে আসে আমার কাছে, কিন্তু আমি ততক্ষণ অফিসে চলে গেছি। বাসে এরা আর ওর বাবা মা ছিল। ওনার আসাতেই এরা ওনাদেরকে গেস্ট রুমে বসতে দেয়, তারপর নাস্তা এনে দেয়। যতই হোক না কেন, ওরা তো এরা শ্বশুর শাশুড়ি বলে কথা। একটু পর এরা ওর বাবা মাকে ডেকে দেয়। ওনারা নিচে এসে কথা বলতে থাকে। আপনাদের সব কথাই আমি শুনেছি। দেখুন, আমরা যা কিছু আছে সব কিছুই আমার মেয়ের আর আকাশের নামে লিখে দিয়েছি। তাছাড়া ব্যবসার এখন আকাশ দেখাশোনা করে, ওকে আমি আসতে বলেছি। ও এসে বাকি কথা বলে নিবে। এরা তুই বরং আকাশকে আসতে বল। ঠিক আছে, ততক্ষণ তোমরা কথা বলতে থাকো, কেননা ওর আসতে মোটামুটি 30 মিনিট তো লাগবেই। এদিকে এরা আমাকে আসার জন্য বলে। 30 মিনিট পর আমি বাসায় এসে ওনাদের দেখে অবাক হয়ে, কেননা এরা আমাকে এ ব্যাপারে কোনো কিছুই বলেনি। ওনাদেরকে দেখেই, তোমরা এখানে কেন? এসেছি তোর সাথে কিছু কথা বলতে। বলো কি কথা? আবিরের চাকরি নেই, তাই আমি বলছিলাম কি, তুই যদি ওকে তোর কোম্পানিতে একটা চাকরি দিস তাহলে ওর অনেক উপকার হয়। এরা তুমি কি বলো? আমি আবার কি বলবো? কোম্পানির অর্ধেক মালিক তো তুমি আছো। তা আমি জানি, তাছাড়া আমি তো কাগজে কলমে মালিক আছি। এর বাইরে সবটা তো তুমি দেখাশোনা করো, সেজন্য তুমি যা ডিসিশন নেবে এতে আমার কোনো আপত্তি নাই। নাই আমার বাবা মায়ের আছে, সেজন্য তুমি যা ভালো মনে করো। ঠিক আছে, আমার কোম্পানিতে আমি তাহলে চাকরি দিলাম। কাল থেকে তাহলে চলে এসো। অনেক উপকার করলি ভাই আমার। আমি বলছিলাম কি, তুই বৌমাকে নিয়ে আমাদের বাসায় ফিরে আয়। না বাবা, আমি এখানেই ভালো আছি। তাছাড়া ওই বাড়িতে আমার তেমন কিছুই নেই, না আছে পরিচয়, না আছে বাড়ি, কোনো কিছুই না। বাড়িতে তুমি এমনিতে ভাইয়ার নামে লিখে দিয়েছো, তাছাড়া এই বাড়িতে ভাইয়াই থাকুক। তুই কি করে জানলি? মা বলেছে আমাকে। এবার মা কী করে জানলো তা আমি জানি না। সে যাকগে, তোমরা ছেলে আজকে থেকে যেতে পারো। আমরা ওই রকম প্রস্তুতি নিয়ে আসিনি, তাছাড়া বাসায় ভাড়াটি আছে, আমরা না থাকলে সমস্যা হয়ে যাবে। ঠিক আছে। এদিকে ওনারা চলে যেতে চাইবে, তখন ইরা ওনাদের দাঁড়াতে বলে। কিছু বলবে? একটা কথা বলার ছিল। কি কথা? কথাটাই খারাপ কিছু মনে করবেন না, তাও বলতেছি আপনাদের। একটা সময় যে ছেলের চাকরি নেই বলে তাকে বাসা থেকে বের করে দিয়েছেন, আর ভাগ্য কিন্তু আজকে আপনাদের সেই ছেলের কাছেই ফিরিয়ে এনেছে চাকরির জন্য। তাহলে দেখলেন তো কখনকার ভাগ্য আল্লাহ কিভাবে লিখে রেখেছে, তা একমাত্র উনিই জানেন। একটা সময় বেকার ছিল বলে আপনারা অনেক অপমান করতেন, আজকে সেই ছেলে সফল হয়ে দেখিয়েছে। সেই জন্য কোনো বেকার ছেলেকে এভাবে আর কেউ অবহেলা করবেন না। কথাটা বলেই সবার চোখে পানি এসে যায়।
এবং যে যার মতো করে বের হয়ে যায়। আর এখানেই শেষ হয় একজন বেকার ছেলের আত্মকাহিনী। তো বন্ধুরা, গল্পটি কেমন হয়েছে? একটু ছোটই করে দিলাম গল্পটা, তবে আশা করি গল্পটা ভালো লেগেছে। আর এই গল্পটা লেখার একমাত্র কারণই হচ্ছে এই ধরনের ঘটনাগুলো বাস্তবে খুব ঘটে থাকে। তো কার কার সাথে এরকম ঘটনা ঘটেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। নতুন গল্পে আবারও দেখা হচ্ছে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ।